আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানাও। এখন আমার সাউন্ডটা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানাও। এখন আমার সাউন্ডটা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? আশা করতেছি তোমরা আমার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। আমি নিজেই টেস্ট করলাম, এখন সবকিছুই স্পষ্টভাবে শুনতে পাওয়ার কথা। তো আমি ছোট করে আমরা যদি ক্লাসে চলে আসি, আমাদের গত ক্লাসে আমরা কি করেছিলাম একটু খেয়াল করে দেখো। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারটার মধ্যে মেজর 3টা টপিক আছে, যার মধ্যে প্রথম টপিক যেটা সেটা হচ্ছে পিভিটিএম, এই চলকগুলো নিয়ে কাজ, অর্থাৎ আদর্শ গ্যাস সূত্র আর সমীকরণ। এগুলো নিয়ে আমরা কি কি দেখেছিলাম? এগুলো নিয়ে আমরা দেখেছিলাম যে আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তো এই সূত্রগুলোর মধ্যে চাপ আর আয়তন নিয়ে যে সম্পর্ক সেটা বয়েলের সূত্রে পড়েছি। চার্লসের সূত্রে আমরা আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক দেখেছি। গেলুসের সূত্রে চাপ আর তাপমাত্রার মধ্যে, অ্যাভোগাড্রোর সূত্রের জন্য আমরা আয়তন আর গ্যাসের মোল পরিমাণের মধ্যে। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়ে এসেছি। এই সূত্রগুলো থেকে আমরা কম্বাইন্ড করলে আমরা একটা সূত্র পেতাম, সেটা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। এই সমন্বয় সূত্রে কার মধ্যে সম্পর্ক? এটা হচ্ছে চাপ, আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এরপরে ছিল আদর্শ গ্যাস সূত্র। একটু বলে রাখি, গ্যাসের সমন্বয় সূত্রের জন্য এন কিন্তু কি থাকতে হবে? ধ্রুবক থাকতে হবে। এন ধ্রুবক থাকলেই গ্যাসের সমন্বয় সূত্র আমরা ব্যবহার করতে পারবো। এন ধ্রুবক না থাকলে আমরা গ্যাসের সমন্বয় সূত্র ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এরপরে আদর্শ গ্যাস সূত্র, যেটা আদর্শ গ্যাস সূত্র ছিল পিভি ইকুয়াল টু এনআরটি। এটা সবসময় ব্যবহার করা যাবে। চাপ, আয়তন, তাপমাত্রা, মোল পরিমাণ, এই চারটা চলকের যে কোনো 3টা চলকের পরিবর্তন হলেও এটা ব্যবহার করা যাবে। তো আমরা এই জিনিসগুলো তো গত ক্লাসে ভালো করে পড়েছি। সো গত ক্লাসে যে জিনিসগুলো সূত্রগুলো দেখেছি সেগুলোরই প্রয়োগ কিন্তু আমরা আজকে দেখব। সো আমরা সরাসরি চলো ম্যাথে চলে যাই। আর ম্যাথে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন, আমি তো যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের জন্য আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়াচ্ছি, কি কি আসতে পারে শুধু ম্যাথস না, ম্যাথ ছাড়াও যদি বলি এই 2টা লাইন খুবই ইম্পর্টেন্ট। এই 2টা লাইন তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন আদর্শ গ্যাস সূত্র কি? আদর্শ গ্যাস সূত্র হচ্ছে যেই গ্যাস আমার বয়েল আর চার্লসের সূত্র মেনে চলে। অর্থাৎ মোরলেস আমি যদি বলি গেলুসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, যার যেই গ্যাসগুলো মেনে চলে তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। আর আদর্শ গ্যাস ছাড়া আর কি গ্যাস আছে? বাস্তব গ্যাস। অর্থাৎ চারপাশে আমরা যে গ্যাসগুলোকে দেখি সেগুলো আমার বয়েল আর চার্লসের সূত্র মেনে চলে না। মেনে চলে না অর্থাৎ তুমি বয়েলের সূত্রে দেখেছো চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। তুমি আয়তনকে দ্বিগুণ করলে চাপ কয় গুণ হবে সেটা যদি মাপো, আদর্শ গ্যাসের জন্য আয়তন দ্বিগুণ করলে চাপও ওই অনুসারে পরিবর্তিত হবে বয়েলের সূত্রে যেভাবে দেয়া আছে, রাইট? আর বাস্তব গ্যাসের জন্য তুমি যদি এভাবে মাপো যে তুমি যদি চাপ আয়তন 2 গুণ করো, তখন তুমি চাপ ওই বয়েলের সূত্র অনুসারে পাবা না। তো ভিএফ ভিআই দেওয়া থাকলে তুমি পিএফ পিআই ওই সূত্র অনুসারে পাবা না। সো ওইগুলো হচ্ছে কি আমার বাস্তব গ্যাস। কিন্তু এই বাস্তব গ্যাসকেও আমরা চাইলে আদর্শ গ্যাসের মতন আচরণ করাতে পারবো। কোন শর্তে? এটা হচ্ছে আমরা যদি তাপমাত্রা অনেক বাড়িয়ে দিই, অর্থাৎ আমাদের চারপাশে যে গ্যাসটা আছে ওই গ্যাসটাকে যদি আমরা একটা গ্যাস চেম্বারে নিয়ে যাই, ওই গ্যাস চেম্বারের মধ্যে আমরা যদি অনেক বেশি তাপমাত্রা দেই আর অনেক কম চাপ যদি প্রয়োগে রাখি, অর্থাৎ অনেক বেশি তাপমাত্রা আর অনেক কম চাপ, এই কন্ডিশনটা যদি আমরা ঘটাতে পারি একটা গ্যাস চেম্বারের ভেতরে, তাহলে বাস্তব গ্যাস নিয়ে আমরা আদর্শ গ্যাসের মতন আচরণ তার মধ্যে পাবো। অর্থাৎ তখন তার মধ্যে আয়তন আমি বাড়াতে গেলে বয়েলের সূত্র অনুসারে চাপের পরিবর্তন ঘটবে, চার্লসের সূত্র অনুসারে তাপমাত্রার পরিবর্তন ঘটবে, এই ঘটনাগুলো ঘটতে পারে। সো আমার এই লাইন 2টা খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে এসে থাকে। সো এই লাইন 2টা আশা করি তোমরা ভালো করে জানা থাকতে হবে। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই চলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো আমরা গত ক্লাস পর্যন্ত যেই সূত্রগুলো পড়েছি সেই সূত্রগুলো কাজে লাগিয়ে কিছু ম্যাথ করব। একদম শুরুতে গোড়ার একটা ম্যাথ করব, যেটা অ্যাকচুয়ালি তোমরা পড়েছো আমার পড়ানো ইউটিউবের ভিডিওগুলো থেকেই তোমরা আলাদা করে পড়েছো। সো এই জিনিসটা দিয়ে আমি শুরু করি। যেমন এখানে প্রশ্নটা দেয়া আছে কি, কোন গ্যাসের 2 atm চাপে আয়তন যদি 2 লিটার হয়, এর চাপ 30% কমালে এর আয়তনের পরিবর্তন কত হবে জানতে চাওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার কাছে একটা চাপের ভ্যালু দেওয়া আছে, আমার কাছে একটা আয়তনের ভ্যালু দেওয়া আছে, আর চাপ পরিবর্তন করলে এর আয়তন কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। সো আমরা এটাকে বলতে পারি পিআই, আদি চাপ যেহেতু, এটাকে বলতে পারি ভিআই, আদি আয়তন যেহেতু, আর এটা আরেকটা চাপ, শেষ চাপ বলতে পারি। শেষ চাপ যদি এটা হয় তাহলে শেষ আয়তনটা কত। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চাপ আর আয়তন ছাড়া অন্য কোনো চলক নিয়ে কথাবার্তা বলা নাই, মাথায় রাখবা।
মাথায় রাখবা পরীক্ষা হলে যদি কোনো প্রশ্ন থাকে আর কোনো চলক নিয়ে কোনো আলোকপাত না করা থাকে, কথা বলা না থাকে, যেমন তাপমাত্রা নিয়ে এখানে কোনো কথা বলা নাই, এখানে মোল পরিমাণ নিয়ে কোনো কথা বলা নাই, তাহলে ওই জিনিসগুলোকে বাই ডিফল্ট ধ্রুবক ধরে ফেলবা। ঠিক আছে, সো আমার সূত্র অনুসারে তাহলে কোনটা আসবে? মোল পরিমাণ আর তাপমাত্রা ধ্রুবক, পরিবর্তন এখানে কার কার মধ্যে দেখাচ্ছে? চাপ আর আয়তনের মধ্যে। তাহলে বয়লের সূত্র, তো বয়লের সূত্রটা যদি আমি সরাসরি লিখি, তো পিআই ভিআই ইকুয়াল টু পিএফ ভিএফ। পিআই আমার 2 এটিএম, সো 2 এটিএম লিখলাম পিআই। এটাকে আমরা 101325 দিয়ে গুণ দিয়েছি। কেন গুণ দিয়েছি? গত ক্লাসেই আমি দেখিয়েছিলাম চলকটাকে আমার কিসে নিয়ে নিতে হয়? এসআই এককে নিয়ে নিতে হয়। আরো একটা জিনিস গত ক্লাসে আমি বলেছিলাম, সেটা হচ্ছে আমরা কখন প্রয়োজন অনুভব করব যে আমার এসআই এককেই নিতে হবে? যখন অবশ্যই এখানে একটা ধ্রুবক থাকবে। ধরো পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটার কথা চিন্তা করো। এই সূত্রটার মধ্যে ক্যাপিটাল আর আছে, অর্থাৎ একটা ধ্রুবক রয়েছে, রাইট? সো এই জিনিসগুলো নিয়ে গতকাল আলোচনা করা হয়েছে। তাহলে এইখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি পরিবর্তন না করতাম সমস্যা হতো না, যদি এটাও এটিএম এ দেওয়া থাকতো। কিন্তু এখন যেহেতু দুইটা আদি চাপ এক এককে দেওয়া, শেষ চাপ আরেক এককে দেওয়া, সো এই ক্ষেত্রে আমার বেটার দুইটাকে একটা সিঙ্গেল এককে নিয়ে যেতে হবে। এখন তুমি বলতে পারো ভাই দুইটাকে এসআই এককেই কেন নিলে? এটা সম্পূর্ণ ইচ্ছাধীন ব্যাপার। এমন না যে তুমি এইটাকে এটিএম এ নিয়ে হিসাব করতে পারো না, তুমি শেষ চাপকেও এটিএম এ নিয়ে দুইটা চাপকে এটিএম এ রেখে হিসাব করতে পারো। এই সূত্রগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো করা অ্যালাউড করতে পারবা। বাট পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটার মধ্যে কিন্তু তোমরা চাইলেও এটিএম একক ইউজ করতে পারবে না যদি আর এর ভ্যালু এসআই একটা বসাও। ওকে, তাহলে এই সূত্রটার জন্য আমরা ইজিলি দুইটা জিনিসকে একটা সিঙ্গেল এককে নিয়ে নিছি, এতটুকু জাস্ট বোঝার। সো 2 এটিএমটাকে আমরা এক এটিএম সমান সমান 10325 প্যাসকেল, 2 এটিএম হচ্ছে 2 × 10132 প্যাসকেল, আমি গুণ করে আমি এটাকে প্যাসকেলে নিয়ে নিছি। তাহলে আমার আদি চাপ চলে আসছে 202650 প্যাসকেল, আর শেষ চাপ তো দেওয়াই ছিল। সো আমি পক্ষান্তর করে শেষ আয়তনটা বের করে ফেলছি। সো এই ম্যাথটা কিন্তু আমি একটু দ্রুত করলাম, একটু রাশের মধ্যে পড়লাম, একটু দ্রুত। কেন? কারণ এই ম্যাথটা অ্যাকচুয়ালি আগের ম্যাথ, এন্ড এই ম্যাথগুলো একদম ইজি। সো এই ম্যাথগুলো সাধারণত আসবে না পরীক্ষায়, তাই আমি এটা একটু দ্রুত করিয়ে দেখিয়েছি, কারণ তোমাদের জন্য একটু বেসিকটা ক্লিয়ার হয়। কারণ হয়তো অনেকে ক্লাস করতেছো অনেকদিন পরে, বয়লের সূত্র একদম মনে নেই, আমার ক্লাসও ছিল গত সপ্তাহে, সো মাঝখানে নাও দেখে থাকতে পারো। তাই এই ম্যাথটা একটা ওয়ার্ম আপ ম্যাথ ছিল, ঠিক আছে? সো আরেকটা ওয়ার্ম আপ ম্যাথ করব, তারপরে আমরা আসলে মেইন ম্যাথে ঢুকে যাব। সো আজকের ক্লাসে কিন্তু তোমরা খাতা কলম ক্যালকুলেটর এগুলো রেখে দাও, এন্ড আমি যেগুলো তুলতে বলবো অবশ্যই সেগুলো তুলবা। আর আমি এতটুকু বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে যেই ম্যাথগুলো আজকে করাবো, এই ম্যাথগুলো থেকে একাডেমিক অ্যাডমিশন বোথ দুই কেসেই তোমাদের অ্যাকচুয়ালি ভালো একটা স্কোর করা সম্ভব হবে। সো এখন এই ম্যাথটা তোলা দরকার নেই, এই ম্যাথটা একদম ওয়ার্ম আপ ম্যাথ, জাস্ট একটু দেখে নাও, খুব ইজি, কিছুই না। আদি চাপ আদি আয়তন দেওয়া ছিল, শেষ চাপ দিয়ে শেষ আয়তন জানতে চাওয়া হয়েছে, আমরা বয়লের সূত্র ব্যবহার করে বের করে ফেলছি। এবার আমরা চলে আসি আমাদের এরপরে যে ম্যাথটা, এটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে কমানো বাড়ানো। সো এটাও ওয়ার্ম আপ ম্যাথ। সো এইটাকে আমি বলবো যে একই জিনিস, আগের ম্যাথটার একই জিনিস, খালি এখানে নতুন কি কি ডাটা দেওয়া আছে। এখানে নতুন ডাটা দেওয়া আছে যে চাপ 30% কমালে, এই জায়গাটার মধ্যে আমি একটু তোমাদেরকে ভ্যারিয়েশন দেখাই, এই জিনিসটা কতভাবে কিভাবে আসতে পারে। এই জিনিসটা আমি দেখাই, এই জিনিসটা কতভাবে তোমাকে আলাদা আলাদা ভাবে দিতে পারে এই জায়গাটাতে। সো তোমাকে এরকম বলতে পারে 30% করা হলো, চাপ কমিয়ে 30% করা হলো, এটা একটা বলতে পারে। অথবা এই ম্যাথটার মতন 30% কমানো হলো বা কমালে, এই দুইটা ভাবে কিন্তু তোমাকে এই জিনিসটা দিতে পারে। সো এই দুইটা ভাবে যদি দেয় তাহলে খেয়াল রাখবা, এইটার জন্য যদি তোমরা সলভ করতে যাও, এই জিনিসটার জন্য যদি সলভ করতে চাও, এই জায়গাগুলো ছোট ছোট জিনিস বাট মিস করে ফেলি, কারণ এই ম্যাথটার মধ্যে এছাড়া আর দেখানোর মতো তেমন কিছুই নেই এতটুকু পোরশন ছাড়া। 30% করা হলো, তাহলে বুঝতে হবে তোমার শেষ চাপটা মানে পিএফ আগের চাপের 30%, দ্যাট মিন্স পিআই এর 30%। সো পিআই এর 30%, দ্যাট মিন্স এটাকে আমরা এইভাবে বলতে পারি, এটা হচ্ছে 0.3 পিআই, 0.3 পিআই। আর 30% কমালে খেয়াল রাখবা, 30% এখানে কি হয়েছে? কমানো হয়েছে। দ্যাট মিন্স এইটার জন্য সিচুয়েশনটা এরকম, পিএফ ইকুয়াল টু পিআই ছিল, পিআই থেকে পিআই এরই 30% কমানো হয়েছে, অর্থাৎ মাইনাস 30% পিআই, মাইনাস 30% পিআই। দ্যাট মিন্স এটা ইভেন্চুয়ালি তুমি যদি পিআই কমন নাও,
পিআই যদি কমন নাও, মাথায় রাখবে 30% মানে 0.3 একই কথা, রাইট? সো তুমি যদি পিআই কমন নাও, পিআই কমন নিলে এই জায়গায় থাকবে অ্যাকচুয়ালি 1 মাইনাস 0.3, কারণ 30% আর 0.3 একই কথা। তাহলে এই জায়গা থেকে তুমি অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছ কি 0.7 পিআই। সো পিএফ এর আর পিআই এর সম্পর্কটা, এই দুইটা কথা একটু মাথায় রাখবা, এই দুই ভাবে আসতে পারে। সো এই দুই ভাবে যদি আসে তাহলে একটা সময় 0.3 পিআই হয়, একটা সময় 0.7 পিআই হয়। তাই কথাটা একটু কেয়ারফুলি পড়বা। সাধারণত বড় বড় ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষা এই জায়গাগুলোতে কিন্তু জিনিসটা এমন হয় না যে কেউ বয়লের সূত্র না পড়ে পরীক্ষা হলে ঢুকতেছে, সবাই বয়লের সূত্র পড়েই পরীক্ষা হলে ঢুকে। তারপর কেউ কেউ ভুল করে, আসলে ভুলগুলো করে এই সিলি জায়গায়। তাই আমি বলবো ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ যখন পড়বা, ম্যাথ পড়ার সময় ম্যাথের যে ভাষাটা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। তোমার কিন্তু এখানে পার্সেন্টেজ শেখানোর জন্য ফিজিক্সটা পড়াচ্ছে না, রাইট? কিন্তু ফিজিক্সে ম্যাথসে মার্কস পাওয়ার জন্য এই পার্সেন্টেজ বা এই জিনিসগুলো জানা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি পরিপূর্ণভাবে একটা সলিড মার্কস পেতে পারবো। আচ্ছা, তো এই যে একটা সিম্পল জিনিস ছিল, তেমন কঠিন কিছু না। তাহলে আমাদের এই কেসে কোনটা হবে? আমাদের এই কেসে এই জিনিসটা আমরা ইউজ করব, রাইট? পিএফ ইকুয়াল টু 0.7 পিআই। ওকে, তো এবার আমি একটু করে দেখাই। হ্যাঁ, তাহলে আমাদের এই জায়গাটার মধ্যে তাহলে আমরা কি ইউজ করব? পিএফ ইকুয়াল টু পিআই মাইনাস 30% পিআই, দ্যাট মিন্স এটা আমার কি আসে 0.7 পিআই। তাহলে এই জায়গাটাও ঠিক আগের মতন, এই ম্যাথগুলো আরো ইজি কম্পারেটিভলি, কারণ এই ক্ষেত্রে কাটাকাটি চলে যায়। সো এই পাশে পিআই, এখানে পিএফ এর জায়গায় 0.7 পিআই আমি বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার পরে আমি কাটাকাটি করে ফেলতেছি, কাটাকাটি করে ফেললাম। করে ফেলার পরে আমি অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে ভিএফ ইকুয়াল টু ভিআই বাই সামথিং পেয়ে গেছি। ভিআই এর ভ্যালু দেয়া ছিল আমার এখানে 2 লিটার। সো 2 লিটারকে লিটারে রাখলেও কোনো সমস্যা ছিল না, এই ম্যাথে লিটারে থাকলেও কোনো সমস্যা ছিল না। তারপরও আমি মিটার কিউবে নিয়ে গেছি, বাট এটা ভাইবো না যে এই ম্যাথে মিটার কিউবে নিতেই হবে। কেন বুঝলা? কারণ এই ক্ষেত্রে কি কোনো আমরা ধ্রুবক ব্যবহার করছি? ক্যাপিটাল আর মোলার গ্যাস ধ্রুবক এরকম ব্যবহার করি নাই, তাই এই ম্যাথটাতে আমার লিটারে রাখলেও সমস্যা ছিল না। কিন্তু তারপরে আমি মিটার কিউবে নিয়ে গেছি, মিটার কিউবে নিয়ে রেজাল্টটা মিটার কিউবে আসে। যদি লিটারে রাখতে ভিআই কে, তাহলে রেজাল্টও লিটারই আসতো। তাহলে এই জায়গাটাতে আশা করি একটু ছোট ওয়ার্ম আপ করলা, যে তোমরা জানলা যে কিভাবে আসলে পার্সেন্টেজের জিনিসগুলো হতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের এরপরে। এটাও বেসিক্যালি সহজ ম্যাথ, বাট এই ম্যাথটার অনেকগুলো ভ্যারিয়েশন সম্ভব। এই ম্যাথটা এখন যেটা করব সেটার অনেকগুলো ভ্যারিয়েশন সম্ভব। আমি মনে করি আমার আজকের ক্লাস যারা যারা করতেছো তারা সবাই এই ম্যাথটা একবার হলেও করছো জীবনে। এই টাইপের ম্যাথ একবার হলেও করছো, কারণ বইয়ের প্রথম দিকেই এই ম্যাথটা থাকে। এন্ড এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, সববারই আসে এরকম একটা ম্যাথ বলা যায়। বাট এই ম্যাথটার অনেকগুলো ভ্যারিয়েশন থাকে যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে আমরা পারি না। যেমন এই ম্যাথটা করানোর পরে আমি তোমাদের এই ম্যাথটার মধ্যে কয়টা ভ্যারিয়েশন হতে পারে সেই সবগুলো ম্যাথই করাই দিব। সো এই ম্যাথটা একটু দ্রুত করে দেখে নিব, এই ম্যাথটা তোলা লাগবে না, বাট পরে যে ম্যাথগুলো করবো এগুলো আমি নিজেই বলবো এগুলো তোলো। সো খাতা কলম ক্যালকুলেটর সবগুলো সাথে রাখো। এই ম্যাথটা সরাসরি হয়তো অ্যাডমিশন পরীক্ষায় আসবে না, কারণ এই ম্যাথটা তুলনামূলক সহজ, এটা বোর্ড পরীক্ষা স্ট্যান্ডার্ড। বাট অ্যাডমিশনের জন্য কিন্তু তোমার এই ম্যাথটার বাকি ভ্যারিয়েশন গুলো কাজে লাগবে, আমি যেটা আজকের ক্লাসে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, সো এই ম্যাথটাতে কি বলছে একটু ছোট করে দেখে নিই। বলছে কোন হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ উপরে তলে উঠে আসার সময় এর আয়তন পূর্বের 6 গুণ হলে হ্রদের গভীরতা কত? খুবই সিম্পল ম্যাথ। একটা হ্রদ আমরা দেখতে পাইতেছি এখানে, হ্রদের নিচে মানে নিচের দিকে কি আছে? হ্রদের নিচের দিকে একটা বায়ু বুদবুদ আছে। এই বায়ু বুদবুদটা যেহেতু আমরা জানি বায়ুর ঘনত্ব তুলনামূলক কি হয়, পানির ঘনত্বের চেয়ে কম হয়। আর ঘনত্ব যদি কম হয় তাহলে সেটা কি উপরে উঠে যাবে, সেটা তো আর নিচে ডুবে থাকবে না, তাই না? তোমরা ডোবা ভাষার শর্ত পড়েছিলাম 9 10-এ। সো এটা অবভিয়াস রিজনই উপরে উঠে যাবে। এখন উপরে ওঠার সময় কি হচ্ছে? পানি আমরা জানি যত গভীরে যাব তত বেশি চাপ প্রয়োগ করবে, এন্ড পানির এই চাপটা কিন্তু চারিদিকে সমানভাবে প্রযুক্ত হয়। এটা কিন্তু অনেকে মিস করে এই জায়গাটাতে। যদিও তোমাদের ম্যাথ করতে এত কিছু লাগে না, তারপর আমি একটা বেসিক দেখাই দিই তোমাদেরকে। এখানে ধরো সাপোজ এই জায়গাটাতে আমি যখন আসি, এই জায়গাটাতে আবার এই জায়গাটাতে এই তিনটা ডট আমি দিলাম কালো কালার দিয়ে, তিনটা ডট আমি দিছি কালো কালার দিয়ে। এই জায়গায় একটা দিছি, এই জায়গায় একটা দিছি, এই জায়গায় একটা দিছি। এই তিনটা পজিশনে যদি তুমি চিন্তা করো যে একটা মানুষ যাবে, তাহলে একটা মানুষ যখন এই পজিশনে থাকবে তখন সে চারপাশ থেকে পানির যে চাপ ফিল করবে,
সেটার ভ্যালুর চেয়ে এইখানে সে যখন যাবে সে চারপাশ থেকে যে চাপ ফিল করবে সেটার ভ্যালু তুলনামূলক বেশি, আবার এইখানে সে যখন যাবে তখন চারপাশ থেকে তুলনামূলক চাপের ভ্যালুটা বেশি। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি, এই চাপটা কিন্তু ওপর থেকে নিচে যে চাপ দিচ্ছে তা না, এটা কিন্তু এই জায়গা থেকেও এই জায়গা থেকেও এই জায়গা থেকেও সব দিক থেকে সমানভাবে কি হয়, চাপটা প্রযুক্ত হয়। সব দিক থেকে সমানভাবে কি হবে, চাপটা প্রযুক্ত হবে। যদি সব দিক দিয়ে সমানভাবে চাপটা প্রযুক্ত না হতো তাহলে কি হতো, দেখা যেত যে বায়ু বুদবুদের সাইজ আর বায়ু বুদবুদের মতো না, এটা অন্যরকম সাইজের হয়ে গেছে, তাই না? সো একদিক দিয়ে এদিক দিয়ে চাপ আছে, এদিক দিয়ে চাপ নেই, তাহলে কি বায়ু বুদবুদ এই দিকে চলে যেত, ঠিক আছে? সো এইটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের যে তরলের মধ্যে যে কোনো একটা গভীরতায় যে কোনো একটা পয়েন্টে চাপ কিন্তু চারো দিক থেকে প্রযুক্ত হয়, আর ওই চাপের ভ্যালুটা ডিপেন্ড করে কার উপরে, হাইটের উপরে। যেই ভ্যালুটা তোমরা অ্যাকচুয়ালি 9 10 পড়ছো, এই হাইটটা উপর থেকে কাউন্ট করবো আমরা। এটা কোথা থেকে কাউন্ট করবো, এটা উপর থেকে কাউন্ট করবো, এটা কিন্তু নিচে থেকে কাউন্ট করবো না। মানে এটা ধরো উপরিতল, এই জায়গা থেকে হাইটটা নিচের দিকে কাউন্ট করা হয়েছে, ঠিক আছে? নিচে থেকে কাউন্ট করবো না। তো এই পয়েন্টটাতে যে চাপের ভ্যালু, যেই প্রেসারের ভ্যালু, এই যে কোনো কিছু থাকুক না কেন সেটার উপরেই এই পয়েন্টে যে প্রেসারের ভ্যালু, সেই প্রেসারের ভ্যালুটা আমরা পড়ে এসেছি এইচ রো জি, তাই না? 9 10 এর পড়া আমরা পড়ে এসেছি। এইচ হচ্ছে উপর থেকে মাপা হাইট তরলের উপরিতল থেকে, আর রো হচ্ছে ঘনত্ব, তরলের ঘনত্বটা, আর জি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। এই ক্ষেত্রে একটু বলে রাখি, সবসময় আমাদের ক্ষেত্রে প্রশ্নগুলোতে সাধারণত এরকম থাকে যে হ্রদের তলদেশ থেকে বায়ু বুদবুদ উপরে উঠে যাচ্ছে, কিন্তু কোন ম্যাথে এরকমও দিয়ে দিতে পারে একটা সিনারিও। ধরো সাপোজ আমি এই ম্যাথটাকে যদি নতুন করে একটা জিনিস দেখাইতে চাই, সাপোজ ধরো এই জায়গাটাতে তোমাকে সাপোজ এই জায়গায় একটা বক্স দিয়ে দিছে, একটা বক্স। এই বক্সে ধরো সাপোজ একটা মাছ আছে, এই বক্সের এই উপরে একটা মাছ বসছে, এন্ড মাছের মুখ থেকে একটা বায়ু বুদবুদ তৈরি হয়েছে, এই বায়ু বুদবুদটা এই উপরে উঠে আসছে এন্ড তার সাইজ বড় হয়েছে, তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে আমি যখন হাইটটা কাউন্ট করব, এই হাইটটা কিন্তু আমার উপর থেকে মাপা হাইট হবে, মানে আমি যখন এই বাবলের উপরে, এই জায়গায় থাকা বাবলটা যখন সৃষ্টি হয়েছে, এই বাবলের উপরে আমি প্রেসার ক্যালকুলেট করব, তখন উপর থেকে যে হাইটটা সেটা নিয়ে কিন্তু কাজ করব, অর্থাৎ এই পয়েন্টে যে বাবলটা থাকবে সেটার ভ্যালুটা তখন, প্রেসারের ভ্যালুটা তখন কত, এইচ রো জি, যেখানে এইচ হচ্ছে কি উপর থেকে মাপা এই হাইটটা। সো এই বেসিক গুলো কাজে লাগতে পারে, ম্যাথটা অনেক ভাবে ঘুরায় দেওয়া সম্ভব, তোমরা নিজেরাই যদি থিঙ্ক করো। এখানে একটা সিনারিও দিয়ে দিল, একটা মাছ দিয়ে দিল, বা যে কোনো একটা জিনিস দিয়ে দিল, বললো যে মাছটা ভূমি থেকে কত উপরে অবস্থান করতেছে, তখন কিন্তু এইচ বের করলেই এইচটাই অ্যান্সার না, বরং হ্রদের গভীরতা যেটা সেটা থেকে মাইনাস দিয়ে এইটা হবে অ্যান্সার। সো অনেক ক্ষেত্রেই এরকম টাইপের ম্যাথ দিলে তোমরা কিন্তু ট্রেডিশনালি যেভাবে করো সেভাবে চিন্তা করেই করে ফেলো। যদিও এই 9 10 এর বেসিকটা তোমাদের জানা, আবার হ্রদের গভীরতার আয়তনের বৃদ্ধি হ্রাসের বেসিকটাও কিন্তু তোমাদের জানা বয়েলের সূত্র থেকে, বাট এই সিম্পল জিনিসগুলো যদি ভিজুয়ালাইজ না করতে পারি যে আসলে হাইটটা কোথা থেকে মাপবো, তাহলে কিন্তু আমরা হয়তো বেশিরভাগ ছাত্রছাত্রীরাই যে এইচটা হিসাব করে পাবো সেই এইচটাকে অ্যান্সার হিসেবে দিয়ে দিব। সো এই জায়গাগুলো একটু কেয়ারফুল। আমরা যখন চাপ নিব তখন উপর থেকে মাপা হাইটটা কি হাইট বলবো, প্রশ্নে ওইটাও জানতে যেতে পারে, বা প্রশ্নে এরকমও জানতে যেতে পারে যে মাছটা ভূমি থেকে কত উপরে অবস্থান করতেছিল। সো তখন এইচ বের করবা, পুরো গভীরতাটা দেওয়া থাকবে, বিয়োগ করে অ্যান্সারটা বের করবো। সো যাই হোক, আমি এই ম্যাথটা করানোর আগে এই ম্যাথটার কিছু ভ্যারিয়েশন নিয়ে অল্প অল্প করে কথা বলছি, এগুলো সামনে আমরা দেখতেছি। ওকে, তো আমরা এই ম্যাথটাতে চলে যাই। এটা একদম ইজি ম্যাথ। এখানে বলা আছে হ্রদের তলদেশে একটা বায়ু বুদবুদ ছিল, যেটা উপরে ওঠার সময় আয়তন পূর্বের 6 গুণ হয়ে গেছে। অর্থাৎ এখন যেই আয়তনটা আছে, খেয়াল রাখবা নিচে থাকা অবস্থায় যে আয়তনটা আছে এটাকে আমরা একটা আয়তন ধরে নিব, সাপোজ এটা আমার ভিআই, উপরে সে যখন যাবে আয়তনটা বড় হয়ে যাবে। সো চলো আমরা দেখে নিই সিনারিওটা কিভাবে আসলে আয়তনটা বড় হয়ে যায়। তো আমরা দেখতেছি যে সে উপরে উঠছে, বায়ু বুদবুদটা উপরে ওঠার পরে তার আয়তনটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, 6 গুণ হয়ে গেছে, এরকম 6 গুণ হয়ে গেছে। ওকে, তাহলে আদি অবস্থায় চাপটাকে আমি পিআই আর আয়তনটাকে ভিআই বললাম, শেষ অবস্থায় চাপটাকে আমি পিএফ আর আয়তনটাকে আমি ভিএফ বললাম। সো পিআই ভিআই, পিএফ ভিএফ। শর্ত দেয়া আছে শেষ আয়তন অর্থাৎ ভিএফ আগের কত গুণ, 6 গুণ। সো ম্যাথটা আমার প্রশ্নে যদি ফিগার দেওয়া থাকুক বা না থাকুক, আমাদের এই ফিগারটা একটু ইমাজিন করে নিতে হবে। এটা খুবই কাজে লাগবে কি একটু পরে যে ম্যাথটা করবো সেই জায়গাগুলোতে। সো আমি এই সহজ ম্যাথটার উপরে বেশি আলোচনা করতেছি এর জন্য যে ফিগারটা বুঝতে হবে। ফিগার যদি প্রশ্নে নাও দেওয়া থাকে নিজের দরকারে এঁকে নিতে হবে, নিজের জন্য, পরীক্ষায় মার্কসের জন্য না। পরীক্ষায় মার্কস তারা ক্যালকুলেশন দেখিয়ে দিয়ে দিবে, বাট তুমি নিজে বুঝলা কিনা সেটার জন্য কিন্তু ফিগারের সম্বন্ধে আইডিয়া থাকতে হবে।
সো এই যে আদি অবস্থায় চাপ, আদি অবস্থায় আয়তন, শেষ অবস্থায় চাপ, শেষ অবস্থায় আয়তন, আমাদের এটাই দেওয়া আছে শেষ আয়তন আর আদি আয়তনের মধ্যে একটা সম্পর্ক বলা আছে, শেষ আয়তনটা আদি আয়তনের 6 গুণ হবে। এখন এই জায়গা থেকে কিছু কমন সেন্স আমাদের অ্যাপ্লাই করতে হবে। যখন বায়ু বুদবুদটা উপরিতলে উপরে উঠে আসছে তখন তার উপরে চাপ প্রয়োগ করতেছে, তার উপরে চাপ প্রয়োগ করতেছে বায়ু, তার উপরে চাপ প্রয়োগ করতেছে বায়ু। এখানে খেয়াল রাখবা, তুমি বলতে পারো ভাইয়া পানি তো এই জায়গা থেকে চাপ প্রয়োগ করতেছে, অ্যাকচুয়ালি এই জিনিসটা আরো উপরে আছে, আমি জাস্ট দেখানোর জন্য এই জায়গায় দেখাইছি। এই জিনিসটা একদম মানে বের হয়ে গেছে পানি থেকে, অলমোস্ট বের হয়ে গেছে, মানে বের হওয়ার মুহূর্তে। সো আমার এটার উপরে তখন চাপ প্রয়োগ করার একমাত্র প্লেয়ারকে বায়ু, আর এটার উপরে চাপ প্রয়োগ করতেছে কি, উপরের বায়ুও আছে আবার এই পানিটাও আছে। আমি বলছি এক একটা গভীরতায় পানি এক এক রকমের চাপ প্রয়োগ করে। এই জায়গায় যেহেতু আছে একটা নির্দিষ্ট গভীরতায় আছে, তো তার উপরে একটা চাপ প্রয়োগ করছে, যেহেতু সে একদম গভীরে তলদেশে আছে, তার মানে তার উপর চাপ প্রয়োগ করছে পুরো হ্রদের গভীরতার পানিটাই, পুরো হ্রদের গভীরতার পানিটাই। তাহলে আমরা এই জায়গা থেকে ফর্মুলা দিতে পারি, আমরা বলতে পারি পিএফ, অর্থাৎ এই অবস্থায় খেয়াল রাখবে এটা হচ্ছে পিএফ শেষ চাপ, পিএফ এটা শেষ চাপ। এই অবস্থায় বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ আমাদেরকে দেয়া থাকবে না পরীক্ষায়, দেওয়া থাকতেও পারে মাঝে মাঝে, যদি দেয়া না থাকে তাহলে 101325 প্যাসকেল ইউজ করব, আর যদি দেয়া থাকে 10⁵ প্যাসকেল দেওয়া থাকতে পারে, যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করব। ওকে, এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। এখন এই অবস্থায় চাপটা যেটা, এই অবস্থায় চাপের মধ্যে দুইটা জিনিস আছে, বায়ুমণ্ডলের চাপ আছে, পানির চাপ আছে। আমি লিখলাম বায়ুমণ্ডলের চাপ, পানির চাপ। বায়ুমণ্ডলের চাপটা তো মুখস্থ থাকবে, অর পরীক্ষায় দেওয়া থাকবে 101325 প্যাসকেল। আর পানির চাপ কত, পানির চাপ হচ্ছে হাইটের উপর ডিপেন্ডেন্ট। সো এটাতে অ্যানিমেশন করে দেখাই দিই আমি। আমাদের এখানে তাহলে কি লিখলাম যে দেখো 101325 প্লাস h রো জি, 101325 আসছে কোথা থেকে, বায়ুমণ্ডলের চাপ থেকে। আর পানির চাপ, পানির চাপটাকে লিখছি h রো জি, যেখানে h কোনটা দেখানো হচ্ছে, h হচ্ছে উপর থেকে কাউন্ট করে, একদম তলদেশে ছিল আগে বুদবুদটা, সো তলদেশের গভীরতা পর্যন্ত, দ্যাট মিন্স পুরোটা বলতে গেলে হ্রদের গভীরতা, এক লাইনে পুরোটা বলতে গেলে হ্রদের গভীরতা। সো h রো জি, তাহলে রো কত, 1000 কেজি পার মিটার কিউব। রো কি, পানির ঘনত্ব। খেয়াল রাখবা পানির ঘনত্ব যদি না দেওয়া থাকে তাহলে কনসিডার করতে হবে পানিটা বিশুদ্ধ, তাহলে কনসিডার করতে হবে পানিটা বিশুদ্ধ, আর বিশুদ্ধ পানির ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব। পানিটা যদি ভেজাল মিশ্রিত বলা থাকে বা নোনা পানি বলা থাকে তাহলে কিন্তু আমরা 1000 ইউজ করতে পারবো না, সেই ক্ষেত্রে অবশ্য দেওয়া থাকতে হবে, সেই ক্ষেত্রে অবশ্য তোমার প্রশ্নে দেওয়া থাকতে হবে বা রো বের করে একটা উপায় থাকতে হবে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি আমাদের তাহলে পিআই ভিআই ইকুয়াল টু পিএফ ভিএফ, বয়েলের সূত্র অনুসারে এই কাজটা করব। আমরা ধরে নিচ্ছি যে এই জায়গায় যে তাপমাত্রা পানির, এই জায়গায় পানির তাপমাত্রাটা এক না, সরি এক। আমরা এই ম্যাথের জন্য ধরে নিচ্ছি যে এই জায়গায় পানির যে তাপমাত্রাটা বায়ু বুদবুদের, আর এই জায়গায় পানির বায়ু বুদবুদের যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা এক। এটা সূত্র করার খাতিরে ধরে নিচ্ছি, কিন্তু বাস্তবে কি এটা এক হয়? বাস্তবে কিন্তু এই জিনিসটা এক হয় না। তোমরা নিজেরাই খেয়াল করে দেখবা, তোমরা যদি গ্রামের বাড়িতে যাও, পুকুরে ধরো গোসল করতে গেলা বা নামলা, পাটা ভিজিয়ে দিয়ে দেখবা যে ওপরের পানিটা তুলনামূলক একটু গরম থাকে, রাইট? যত নিচে যাব সূর্যের আলো তত কম পৌঁছায়, যত নিচে যাব পানির সূর্যের আলো তত কম পৌঁছায়, আর যত সূর্যের আলো কম পৌঁছাবে তত আসলে কি আরো বেশি কি থাকে, উত্তপ্ত থাকে, আরো বেশি কি থাকে, ঠান্ডা থাকে। উপরের পাটটা উত্তপ্ত, নিচে গেলে ঠান্ডা থাকে। দ্যাট মিন্স এই জায়গায় যে তাপমাত্রাটা, বাস্তবে এই জায়গার তাপমাত্রাটা আর একটু কুল, ঠিক আছে? এটা একটু গরম, এটা একটু ঠান্ডা, এরকম থাকে। কিন্তু এই ম্যাথগুলো যখন আমাকে এরকম ভাবে দেওয়া থাকবে, তাপমাত্রা নিয়ে কোনো কথাই বলা নাই, তখন আমরা বাই ডিফল্ট তাপমাত্রাটাকে ধ্রুবক ধরবো, কিন্তু বাস্তবে এটা থাকে না। এন্ড একটু পরে আমরা দেখবো কুয়েটে অ্যাডমিশনে আসা একটা ম্যাথ, যেটার মধ্যে তাপমাত্রাটাকে কনসিডার করতে বলা হয়েছে, মানে তাপমাত্রা যে চেঞ্জ হয় এই চেঞ্জটাকে আমলে নিতে বলা হয়েছে। সো ম্যাথে যদি বলে দেয় তাহলে নিব, আর ম্যাথে না বললে আমরা ধরে নিব তাপমাত্রা একই। তাহলে পিআই ভিআই ইকুয়াল টু পিএফ ভিএফ লিখলাম, তাপমাত্রাকে আনলাম না, ঠিক আছে? কারণ আমার তাপমাত্রা নিয়ে এখানে কোনো কথাবার্তা বলা নাই। তাহলে আমি পিআই এর জায়গায় এই জায়গায় চাপের ভ্যালুটা লিখে ফেললাম 101325 প্লাস h রো জি। পিএফ এর জায়গায় আমি এই ভ্যালুটা লিখে ফেললাম 101325। তো দেখো দুইটা জায়গায় আমি ভ্যালু বসাই দিছি। আর আরেকটা জিনিস, যে ভিএফ আর ভিআই এর মধ্যে একটা সম্পর্ক ছিল, আমি দুইটাকে একই চলকে নিয়ে আসি, ভিআইটাকে ভিআই এর মতনই রাখি, আর প্রশ্নে যে প্রথমেই বলা ছিল ভিএফ ভিআই এর 6 গুণ, তো ভিএফ এর জায়গায় আমি লিখলাম 6 ভিআই। তাহলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমার ভিআই উভয় পক্ষ থেকে কাটাকাটি চলে যায়, আমার থাকবে কি h ইকুয়াল টু 51.7 মিটার। সো আমরা এইচটা পেয়ে গেছি, অর্থাৎ হ্রদের গভীরতাটা পেয়ে গেছি।
কেন এটাকেই হ্রদের গভীরতা বলতেছি, এবার এইচটাকেই কেন হ্রদের গভীরতা বলতেছি, কারণ এইচটা হচ্ছে ওপর থেকে বায়ু বুদবুদটার আদি অবস্থানের হাইট, ওপর থেকে মাপা বায়ু বুদবুদের আদি অবস্থানের দূরত্ব ওপর থেকে। তো এটা বায়ু বুদবুদটা আগে কই ছিল, তলদেশে, তাই এটাকে আমরা বলতে পারি এটাই হ্রদের গভীরতা। বাট এমনও হতে পারে মাছ এখানে একটা থাকতে পারে, মাছের মুখ থেকে বায়ু বুদবুদ তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইচ যেটা বের করবো সেটা আসলে ওপর থেকে মাছের হাইট, ওপর থেকে বায়ু বুদবুদ উৎপত্তির হাইট, বায়ু বুদবুদ যে জায়গা থেকে উৎপন্ন হচ্ছে সেই জায়গাটার হাইট, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবা যে ওপর থেকে কিসের হাইট আমরা বের করছি, ওপর থেকে বায়ু বুদবুদের আদি অবস্থানের হাইট, যেটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশে আগে ছিল, তার মানে উপর থেকে একদম হ্রদের তলদেশ পর্যন্ত হাইট, যেটাকে এক কথায় হ্রদের গভীরতা বলা গেছে। আচ্ছা, সো এই ম্যাথটা সহজই ছিল, এই ম্যাথটাতে আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখন আমরা একটা কঠিন ম্যাথ দেখবো, তারপর আমরা কমেন্ট করবো তোমাদের যে অ্যাকচুয়ালি তোমরা ঠিকঠাক মতো সবকিছু বুঝতেছো কিনা। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, আমি সাজেস্ট করবো এই ম্যাথটা তোমরা একটু চিন্তা করো। এই ম্যাথটা প্রথমে পড়ে তোমরা একটু চিন্তা করো, এরপর তো ভাইয়া আসি, তারপরে আমি করে দিব। সো তোমরা এই ম্যাথটা একটু পড়ে চিন্তা করো যে ভাইয়া এই ম্যাথটা আর আগের ম্যাথটার মধ্যে একটু তফাৎ আছে, সেই তফাৎটা কোথায়, মানে এই ম্যাথটাতে একটা সিদ্ধান্ত আসলে নিতে বলা হয়েছে। একটু এই ম্যাথটা পড়ে চিন্তা করো এই ম্যাথটার মধ্যে বিশেষত্বটা কি। আবিদ আহমেদ লিখছে ভাইয়া বুদবুদ যদি মাঝখান থেকে উঠতো তাহলে মাঝখান থেকে উঠতে পারতো। নর্মালি কি তো এটা নিয়ম না যে বুদবুদ মানেই তলদেশ থেকে উঠবে, বুদবুদ কিন্তু যে কোনো হাইট থেকে উৎপন্ন হইতে পারে না, যে কোনো হাইট থেকে উৎপন্ন হইতে পারে। খেয়াল রাখবা যেখান থেকে উৎপন্ন হয়েছে উপরিতল থেকে সেই পর্যন্ত হাইটটাই হচ্ছে এইচ, এইচ রোজির এইচটা হচ্ছে উপরিতল থেকে যে জায়গা থেকে উৎপন্ন হয়েছে সেই হাইটটা। ওকে, আচ্ছা বিধান লিখছো যে আমি এটিএম এ কমফোর্ট ফিল করলে সমস্যা আছে কিনা। আমি তো বললামই পিআই ভিআই ইকুয়াল টু পিএফ ভিএফ, ওই টাইপের সূত্রগুলোতে সমস্যা নাই। কেন, কারণ ওই টাইপের সূত্রগুলোতে কোনো ধ্রুবক তুমি ইউজ করতেছো না। সমস্যা হবে যদি তুমি অ্যাকচুয়ালি কি আর বা অন্য ধ্রুবক বিশিষ্ট সূত্র ইউজ করো। সো ফিজিক্সের ক্ষেত্রে নরমালি আমরা 8.314 ইউজ করি, যেটা এসআই ইউনিটের। সেই সময় তোমার খেয়াল রাখতে হবে এটিএম না যেন প্যাসকেল ইউজ করো। এখন তুমি যদি আর এর ভ্যালুটাও এটিএম লিটার এটিএম এককে লিখে বসাও তাহলেও সমস্যা নেই, বাট খেয়াল রাখবা তুমি কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যেই শুধুমাত্র এটিএম ইউজ করতেছো, আর কোন চ্যাপ্টার ফিজিক্সের সেই জায়গায় কিন্তু চাপের একক আর এটিএম ইউজ করা হচ্ছে না, সব জায়গায় প্যাসকেল ইউজ করা হচ্ছে। ধরে নাও এমন একটা সিনারিও যে স্যাররা চিন্তা করলো যে ওই চ্যাপ্টারের একটা ম্যাথের সাথে এই চ্যাপ্টারের একটা ম্যাথ রিলেট করে দিবে। চাপ নিয়ে তো অন্যান্য চ্যাপ্টারেও পড়াশোনা আছে না, অন্যান্য চ্যাপ্টারেও পড়ছো। সো যদি রিলেট করে দেয় তখন কিন্তু তুমি একক নিয়ে একটা ঝামেলায় পড়লেও পড়তে পারো। সেজন্য আমার সাজেশন ফিজিক্সে এসআই এককটা ফলো করাই বেটার। আচ্ছা, সো এই ম্যাথটাও কিন্তু খুব আহামরি কঠিন না, এর পরের ম্যাথটা একটু কঠিন হবে। সো এই ম্যাথটাও কিন্তু অ্যাকচুয়ালি একই রকমই, জাস্ট আগের ম্যাথটাতে আমরা এইচ বের করছি, আগের ম্যাথটাতে আমরা এইচ বের করছি, হাইট বের করছি। আগের ম্যাথটাতে আমার পানিটা কি ছিল, বিশুদ্ধ ছিল, রো এর ভ্যালু 1000 ধরে নিছি। এই ম্যাথটাতে আমাকে বলে দেওয়া আছে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসার ফলে বায়ু বুদবুদ আয়তনে দ্বিগুণ হয়ে গেছে। আগের ম্যাথের মতন, আগে 6 গুণ এখন 2 গুণ, একই কথা। বায়ুমণ্ডলের চাপ, আগের ম্যাথটাতে বায়ুমণ্ডলের চাপ দেওয়া ছিল না, ধরে নিয়েছি 101,325, এই ক্ষেত্রে দেয়া আছে। হ্রদের গভীরতাটা আগে বের করছিলাম, কিন্তু আগের ম্যাথে হ্রদের গভীরতাটা এইচটাই জানতে চেয়েছিল, এখন হ্রদের গভীরতা দেওয়া আছে। বলছে যে তুমি কিভাবে প্রমাণ করবে হ্রদের পানি সম্পূর্ণ বিশুদ্ধ কিনা। একই জিনিস, একই সূত্র। আমি একটু আগের ম্যাথটা রিভিজিট করি। আগের ম্যাথের এই লাইনটার দিকে তাকাও, 101,325 প্লাস এইচ রো জি ভিআই ইকুয়াল টু 101,325 VI। এই লাইনটা পরের ম্যাথের জন্য সত্য, জাস্ট তফাৎটা কোন কোন জায়গায় হবে। 101,325 এর জায়গায় 10 টু দি পাওয়ার 5, কারণ পরের ম্যাথটার মধ্যে 10 টু দি পাওয়ার 5 দেওয়া ছিল প্যাসকেলের ভ্যালু। রো এই ক্ষেত্রে বের করব আগে, এই ম্যাথটার ক্ষেত্রে এই যে এখন যে ম্যাথটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাতে এইচ বের করছি, রো বসিয়ে নিছিলাম নিজেরাই 1000। আর পরের ম্যাথটাতে এইচ দেয়া আছে 10 মিটার, রোটা বের করতে হবে। সো নতুন কোন ম্যাথ হলো এটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন কোন ম্যাথ না, বাট একটু চেঞ্জ করে দিলে একই জিনিস থেকে কিন্তু অনেক কিছু বের করা যায়। আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে যে তোমাদেরকে একটা জিনিস একটু আমি আলাদা করে একটু দেখাই। এই যে 101,325, এই যে 101,325 প্লাস এইচ রো জি, এই যে জিনিসটা দেয়া আছে, হ্যাঁ, এই জায়গাটা থেকে
এই যে 101325 আমি তার একটু লিখি 101325 একটা লাইনের মধ্যে আমি তোমাদেরকে অসংখ্য ম্যাথ করাই দেওয়ার চেষ্টা করছি, একটা ট্রিক শিখাই দিচ্ছি আসলে কিভাবে একটা ম্যাথের ভিতরে তুমি অনেকগুলো ম্যাথ একসাথে করতে পারো। তো এই জায়গাটার মধ্যে খেয়াল রাখো আমাদের কি কি জায়গায় প্রশ্নে আসলে চেঞ্জ করতে পারে। এটা আমাদের প্রথম ম্যাথটা, তাই না? তো এই প্রথম ম্যাথটাতে 6 গুণ বলা ছিল। সো 6 গুণ বলা ছিল বলেই আমি অ্যাকচুয়ালি কি করছি, 6 গুণ বলা ছিল বলেই আমি 6 গুণ বলা ছিল বলেই আমি এই জায়গায় 6 লিখছি। যদি প্রশ্নে দ্বিগুণ বলা থাকে তাহলে এখানে 6 এর জায়গায় কি লিখতাম, এখানে 6 এর জায়গায় জাস্ট আমি লিখে দিতাম 2। দ্বিগুণ বলা থাকলে 2, 3 গুণ বলা থাকলে এখানে 3। ঠিক আছে? সো তোমরা যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা তোমরা যখন যেই জায়গায় ক্যালকুলেটর নাই বা যেই জায়গায় খুব দ্রুত এমসিকিউ করতে হবে তখন কিন্তু এই লাইনটাকে একটা টেমপ্লেট লাইন হিসেবে মনে রাখতে পারো। আমি একটা কথা বলি, আমি যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমাকে আমার স্যার একটা কথা বলছিল, সেটা হচ্ছে যে মনে করবা সূত্রের প্রতিপাদনের প্রত্যেকটা লাইনই এক একটা সূত্র, এন্ড ম্যাথ করার ক্ষেত্রে ম্যাথ সলভ করার প্রত্যেকটা লাইনে এক একটা সূত্র। যদি তুমি এইভাবে জিনিসগুলোকে তোমার মধ্যে চর্চা করে আয়ত্ত করে ফেলতে পারো, যে তুমি অ্যাকচুয়ালি ফার্স্ট লাইন না লিখে সেকেন্ড থার্ড লাইনে জাম্প করতে পারো, প্র্যাকটিস করতে পারো, আমি বলছি প্রথমেই জাম্প করার চেষ্টা করবা, প্র্যাকটিস করতে 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 পারো, তখন তোমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন স্পিডটা হবে ফাস্টার। তখনই তুমি অ্যাকচুয়ালি বুয়েট অ্যাডমিশন টেস্ট যেখানে হচ্ছে 3 মিনিটে একটা বড় ম্যাথ সলভ করতে হয় সেই জিনিসগুলো দ্রুত করতে হবে। সো আমি তোমাদেরকে ওই জিনিসটা একটু দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। ধরো এই লাইনটাকে বেস করে, ধরো এই লাইনটাকে ভালো করে মাথায় রাখো। এই লাইনটাও কিভাবে আসছে এটাও যদি বলে দিই, এটাও তোমরা জানো PI VI ইকুয়াল টু PF DF। সো এই জায়গা থেকে এই লাইনটা আসছে, রাইট? সো এই ক্ষেত্রে কি কি জিনিস চেঞ্জ করতে পারে ম্যাথে, পসিবল কি কি, মানে কয়টা টাইপের প্রশ্ন হতে পারে। আমি তো ম্যাথ করতেছি 10টা 20টা 30টা ম্যাথ করতেছি, ম্যাথ তো 100 রকমের বানানো যাবে। বাট তুমি যদি আগে ক্যাটাগরাইজ করে ফেলতে পারো কয়টা টাইপের ম্যাথ বানানো যেতে পারে এই কনসেপ্টটা থেকে বুদ্ধ থেকে, তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি কি যে কোনো টাইপের প্রবলেমই দেখ না কেন তোমার কাছে এটা আগেই কি আছে, সলভ করা আছে বলতে ওই সিস্টেমটা তুমি আগেই চিন্তা করে রাখছো মাথায়। যেমন এই ক্ষেত্রে চেঞ্জ আসতে পারে কিসে কিসে, চেঞ্জ আসতে পারে এই জায়গায়, এটা খুব মাইনর চেঞ্জ, বায়ুমণ্ডলের চাপ, যেটা বায়ুমণ্ডলের চাপ এটা 101325 হতে পারে, অথবা প্রশ্নে এটা 10⁵ দেওয়া থাকতে পারে। এইখানে আসি, এইটা ইম্পর্টেন্ট, এই জায়গাটার মধ্যে চলক গুলা ইম্পর্টেন্ট। চলক যতটা মাথায় রাখবে প্রশ্ন করা যেতে পারে ততটা, চলক যতটা মাথায় রাখবে প্রশ্ন করা যেতে পারে ততটা। এইচ তোমাকে জানতে চাইতে পারে, একটা প্রশ্ন হয়ে গেল, যেটা আমরা প্রথমে ম্যাথটা করছিলাম, একটা প্রশ্ন যে এইচ জানতে চাইছে। সেকেন্ড ম্যাথটাতে কি জানতে চাইছে, রো জানতে চাইছে, সেকেন্ড প্রশ্ন। আরেকটা ম্যাথে কি জানতে পারে, জি জানতে যেতে পারে, জি জানতে যেতে পারে না। ধরো আমাকে পৃথিবীতে না ঘটনা ঘটাইলো, বললো যে মঙ্গল গ্রহে পানি পাওয়া গেছে, মঙ্গল গ্রহে সাপোজ ধরো একটা বিজ্ঞানী পানি পেয়েছে, মঙ্গল গ্রহে পানি পাওয়া গেছে বা যে কোনো একটা তরল পাওয়া গেছে, পানি হইতে হবে তা না, যে কোনো একটা তরল পাওয়া গেছে, পাওয়া যেয়ে বললো যে মঙ্গল গ্রহে এই একটা বুদবুদ নিচে থেকে উপরে উঠছে, উপরে ওঠার পরে 4 গুণ হয়ে গেছে, তো এখানে 6 এর জায়গায় 4 বসাই দিলা। এন্ড মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলের চাপ, বায়ু থাকলে বায়ুর যে চাপটা সেই চাপটা বলে দিল, সেই চাপটা তুমি 101325 এর জায়গায় বসাই দিলা। এন্ড তোমাকে জি বের করতে বললো, বের করতে পারবা না, বের করতে পারবা। সো মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে বললো। মনে হবে যে তুমি পড়ছো গ্যাস চ্যাপ্টার থেকে তোমাকে জানতে চাইছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের মতন অভিকর্ষ ত্বরণ জানতে চাইতেই পারে। সো যে কোনো জায়গায় কিন্তু ম্যাথ হতে, তার মানে আমি তোমাকে এই তিনটার জায়গায় রাউন্ড করে এটাই বুঝাইলাম। এখানে চলক দেখতেছি কয়টা, তিনটা চলক। দ্যাট মিন্স এই জায়গা থেকে প্রবাবল মেইন প্রশ্ন হইতে পারে তিনটা, প্রবাবল মেইন প্রশ্ন হইতে পারে তিনটা। এটা শুধুমাত্র আমি একটা ম্যাথ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বাট এরকম অসংখ্য ম্যাথ তোমরা করার সময় তোমরা নিজেরাই চিন্তা করবে এখানে চলক কয়টা, চলক এতটা, তার মানে প্রশ্ন হইতে পারে এতটা। এখন প্রশ্নগুলো কেমন হইতে পারে, একটা ঢাইকে চিন্তা করবা। আচ্ছা আমি একটা প্রশ্ন বানাই, এত ঘনত্ব বিশিষ্ট একটি তরলের মধ্যে এত আয়তনের বুদবুদ উপরিতলে আসার ফলে তার আয়তন এত গুণ হয়ে গেছে, তাহলে ওই তরলের গভীরতা কত বা ওই হ্রদের গভীরতা কত, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা অহরহ বানাইতে পারবা। তো এই জায়গাটা থেকে আমি এটাই বুঝাতে চেষ্টা করলাম যে এই লাইনগুলা তোমরা যখন পড়বা, পড়ার সময় খেয়াল রাখবা আমি তোমাদের অসংখ্য ম্যাথ দিছি, খেয়াল করে দেখবা ওই অসংখ্য ম্যাথের প্রত্যেকটা লাইন থেকে কিন্তু আলাদা আলাদা আরো অনেক ম্যাথের জন্ম হইতে পারে। ঠিক আছে? তো এই জন্ম হওয়াটা তোমরাই চিন্তা করবা, তাহলে তোমাদের অ্যাকচুয়ালি কি ভবিষ্যতে যে কোনো আননোন প্রবলেম আসলো তোমার কাছে এটা নোন,
তুমি সরাসরি ওই ম্যাথটা তো করতে হবে না, তুমি ওই ম্যাথটার প্রসেসটা চিন্তা করলা, এই জানতে যেতে পারে, রো জানতে পারে, জি জানতে পেতে পারে, এর বাইরে এই জায়গা থেকে আর কোনো প্রশ্ন কি সম্ভব? সম্ভব না। সম্ভব হবে যদি এমন করে দেয় স্যাররা যে জিটাকে সরাসরি না দিয়ে জিটাকে ধরে একটা অন্য প্রসেস দিয়ে দিল। তুমি জি এর আরো ফর্মুলা পড়ছো না? তুমি জি এর আরো ফর্মুলা পড়ছিল না, gm বাই আর স্কয়ার। সো এই টাইপের ফর্মুলা গুলো দিয়ে তোমাকে ধরো জানতে যেতে পারে। সো এরকম এমন বলতে পারে যে এই ম্যাথটার এইচ দেওয়া আছে, রো দেওয়া আছে, সব দেওয়া আছে, এই ম্যাথটা থেকে জি আসবে। স্যার প্রশ্নটা সেট করছে এইভাবে যে আমার যে ছাত্র সে করার সময় এই ফর্মুলা থেকে জি আনবে, এই জিটাকে এই জায়গায় বসাবে, এই জায়গায় বসানোর পরে সে মঙ্গল গ্রহের ভর বা অমুক গ্রহের ভর বের করবে। এটার মান তো মুখস্থ, এটার মান তো আমি দিয়ে দিব না, এটা ছাত্রের জানা থাকতে হবে। আর অমুক গ্রহের ব্যাসার্ধ স্যার দিয়ে দিবে। সো দেখো একটা জিনিস দিয়ে কিন্তু অসংখ্য ম্যাথ অ্যাকচুয়ালি তৈরি করা যায়। আবার এই ভরটা দিয়েও তোমাকে আরো অন্যান্য জিনিসও নিয়ে যেতে পারে। সো ফিজিক্সের যে প্রবলেমগুলা এইগুলাকে আমি সাজেস্ট করি এইভাবে পড়াশোনা করতে। খাতা নিবা, একটা খাতায় তুমি ম্যাথ ভাষা দিয়ে এরকম করে লেখা দরকার নেই, ছোট ছোট করে এরকম করে করে লিখবা। আচ্ছা একটা সূত্র লিখলাম, লিখার পরে ওই সূত্রের বিভিন্ন চলক নিয়ে চিন্তা করবা, এই চলকটা কোথা থেকে আসছে, এই চলকটা 9-10 থেকে আসছে, 9-10 এই চলকটা দিয়ে পড়ছিলা এরকম P = H ρ g, তো কানেকশন করে দিছে না, এটাতে কানেকশন করে দিছে। এই H দিয়ে কত কিছু করা যায়। এই হাইট কত জায়গায় পড়ছো, বললো যে যত হাইটের গভীরতা ওই উক্ত হাইট বিশিষ্ট একটি বাড়ি বানানো হলো, ওই বাড়ির ছাদ থেকে একটি বলকে ছেড়ে দিলে ওই বলটি কত সময় পরে মাটিতে পড়বে। মিলাই ফেললাম আমি আদর্শ গ্যাসের সাথে গতিবিদ্যা অধ্যায়টাকে। সো এরকম টাইপের চিন্তা ভাবনা যদি করতে পারো তাহলে দেখবা ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ই নিজেদের মধ্যে কানেকশন করা যায়। এন্ড ওই কানেকশনগুলো যখন তুমি নিজে করতে পারো তখন অ্যাকচুয়ালি কি তোমার কাছে এটা ফিজিক্সটা একটা প্লেজার লাগবে, মানে আনন্দদায়ক লাগবে ফিজিক্সটা, যে আসলে ওয়ার্ল্ডটা কানেক্টেড এন্ড কনসেপ্টগুলো কানেক্টেড এন্ড আমি আমার চারপাশে যা করতেছে সেগুলো নিয়েই পড়তেছি। ফিজিক্সটা হচ্ছে তোমার চারপাশে যে ফেনোমিনা সেটারই একটা স্টাডি, ঠিক আছে? সো এর জন্য আমার সাজেশন থাকবে এই ম্যাথগুলো যখন করবা, এই চিন্তা ভাবনাগুলো যখন করবা এইভাবে করবা, ঠিক আছে? তো এইভাবে করলে তোমাদের জন্য এই জিনিসগুলো ইজি আছে। এটার সাথে এটার কানেকশন, তো এটার সাথে এটার কানেকশন ঘটাই দিতে পারে। সো বিভিন্ন ভাবে আবার এটা থেকে এটা বের করবা, এটা থেকে আবার আরেকটা জিনিস কানেকশন ঘটাই দিতে পারে, প্লাসের সাথে চলে যেতে পারে। সো বিভিন্ন কিছু আসলে হওয়া সম্ভব ফিজিক্সে। এন্ড জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, মজার। তুমি সূত্রগুলো নিয়ে পাশাপাশি লিখে রাখলে চিন্তাগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা ওকে, এবার আমরা চলে যাই আমাদের এই ম্যাথটাতে। এই ম্যাথটা আশা করি তোমাদের সবারই পারা উচিত, কঠিন কিছু না। সো আমি এটা একটু দ্রুত করে যাই। সো এখানে একই জিনিস লিখলাম, PF প্লাস H ρ g ইনটু V PF ইনটু 2V। PF এর জায়গায় 10⁵ বসাই দিছি, 10⁵ PF বা P2 যেটা 10⁵ বসাই দিয়ে আমি রো বের করছি। রো এর ভ্যালু আমার আসছে কত, 1000 এর থেকে অন্য একটা ভ্যালু। যদি 1000 আসতো, যদি 1000 আসতো, রো এর ভ্যালু বের করছি, বের করে যদি 1000 আসতো, 1000 আসলে আমি বলতাম এটা কি, পানিটা বিশুদ্ধ। কারণ আমরা জানি বিশুদ্ধ পানির ঘনত্ব কত, 1000। আর যেহেতু এটা 1000 আসে নাই, 1020.4 আসছে, তাহলে আমরা বলবো বিশুদ্ধ পানির ঘনত্ব এত, অর্থাৎ পানিটা বিশুদ্ধ না। খুব সিম্পল কনসেপ্ট, তেমন কঠিন কিছু না। এবার আমরা যে ম্যাথটা করব, এই ম্যাথটা কোয়াইট ইন্টারেস্টিং। এই ম্যাথটার জন্য আমাদের এই জিনিসটা কাজে লাগবে, এই ম্যাথটার জন্য আমাদের এই জিনিসটা কাজে লাগবে। ধরো সাপোজ এটা হ্রদের গভীরতাটা, মানে হ্রদ আছে এখানে একটা, বা এখানে দেয়া আছে যেটা পুকুর আছে একটা। তো পুকুরের পানি ধরো সাপোজ এটা ধরো পানি, এই পর্যন্ত ধরো পুকুরের পানি আছে। এরপরে ধরো এই জায়গাটার মধ্যে একটা বুদবুদটার কালার ধরো সাপোজ আমি গ্রিন কালার দিলাম। আচ্ছা গ্রিন কালারটা বোঝা যাবে না, আমি কমলা কালার দিলাম। একটা বুদবুদ এখান থেকে উপরে উঠবে, তাই তো, সাইজ বড় হবে। এখান থেকে উপরে উঠবে, সাইজটা বড় হবে। এখন এই জায়গায় প্রশ্নটাতে কি বলা আছে, একটি পুকুরের গভীরতা 6 মিটার। ওকে ফাইন, আমরা এটা পেয়ে যাচ্ছি 6 মিটার। বলছে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা 27°C এবং পানির মধ্যে প্রতি মিটার গভীরতার জন্য তাপমাত্রা 0.5°C কমে। অর্থাৎ এই যে দেখো এই পুকুরটার এই জায়গায় তাপমাত্রাটা দেওয়া আছে, আমি অন্য কালার দিই। এই জায়গায় তাপমাত্রা দেওয়া আছে, এই জায়গার তাপমাত্রা কত, এই জায়গার তাপমাত্রা দেওয়া আছে 27°C। 27°C বলছে পানির মধ্যে প্রতি মিটার গভীরতার জন্য
তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে। এই যে একটু আগে একটা কথা বলছি যে বাস্তবে কি হয়, বাস্তবে উপরে গরম বেশি, রাইট, সূর্যের কাছাকাছি থাকে, যত নিচে যাব সূর্যের আলো কম পৌঁছাবে এন্ড ঠান্ডা পানি থাকবে, রাইট, তুলনামূলক ঠান্ডা। এখানে তাই যে 1 মিটার নিচে নামবো 27 থেকে কত কমবে বলে দেওয়া আছে 0.5 ডিগ্রি সেলসিয়াস কমবে। আরো 1 মিটার নিচে নামবো তাহলে কত কমবে, দুইবার 0.5 কমবে, কারণ প্রতি 1 মিটার নামলে 0.5 করে 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 কমে। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাকে বলছে যে পুকুরের তলদেশে উৎপন্ন একটি বুদবুদ উপরিতলে পৌঁছালে আয়তনের পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমরা আয়তনের পরিবর্তন শতকরা হার নির্ণয় করতেছি, ফাইন। আগে আমার এই জায়গায় ফিগার আউট করতে হবে যে এখন কিন্তু আর এই জায়গার তাপমাত্রা, অর্থাৎ যখন বুদবুদ উপরে তখন বুদবুদের বায়ুর তাপমাত্রা, আর যখন বুদবুদ নিচে তখন বায়ুর তাপমাত্রা এক না, অর্থাৎ তাপমাত্রা কিন্তু এই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি PI VI PF VA ব্যবহার করলে হবে? হবে না, কারণ PI VI PF VA ব্যবহার করা যাবে তখনই যখন আমার তাপমাত্রা কি থাকবে, ধ্রুবক থাকবে, গ্যাসের মোল পরিমাণ কি থাকবে, ধ্রুবক থাকবে। খেয়াল রাখবা এখানে কিন্তু বায়ু বুদবুদ অন্য বায়ুর সংস্পর্শে বড় হয়ে যায়নি, যেই বায়ুটা ছিল সেই বায়ুটাই তার মধ্যে থেকে উপরে ওঠার কারণে, চাপ কমার কারণে বড় হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কি আছে, তাপমাত্রারও একটা ব্যাপার স্যাপার আছে, তাই আমরা এই ক্ষেত্রে বয়লের সূত্র সরাসরি ব্যবহার করতে পারবো না। এখন আমাদের সাহায্য নিতে হবে কার, PVT, তিনটা জিনিস পরিবর্তন হইতে পারে এমন একটা সূত্র আমরা দেখে আসছি। এমন সূত্রটাকে, এমন সূত্রটা হচ্ছে আমাদের গ্যাসের সমন্বয় সূত্র, যেটা কি PI VI by TI equal to PF VF by TF। খেয়াল রাখবা এখানে P1 V1 by T1 equal to P2 V2 by T2 দিলেও হবে, একই কথা। মাথায় রাখবা 1 2 I F একই জিনিস, 1 মানে আদি, I মানে ইনিশিয়াল মানে আদি, 2 মানে শেষ, অথবা F মানে ফাইনাল বা শেষ। ওকে, সো আমরা এই ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে হবে, এই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে হবে। কেন, এই সূত্রটার মধ্যে TI আর TF এক জিনিস না। TI আর TF যদি একই হতো তাহলে তো কাটাকাটি চলে যেত, কাটাকাটি চলে যে কে থাকতো উপরে, PI VA PF VF থাকতো, মানে বয়লের সূত্র থাকতো, মানে বয়লের সূত্র থাকতো। তাই খেয়াল রাখতে হবে আমাদের যে আমরা এই ক্ষেত্রটাতে যখন তাপমাত্রা চেঞ্জ হবে, এরকম বলে দেওয়া আছে, এটা আসছে কুয়েটে আসছে, রুয়েটে আসছে, এরকম থাকবে, তখন আমরা তাপমাত্রাটাকে কনসিডার রেখে এই সূত্রটা ব্যবহার করব। ওকে, সো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা আশা করি তোমরা আমার এই সামনে ভালো করে বুঝবা। ওকে, এখন দেখো খেয়াল করে আমাদের এই জায়গাটার মধ্যে আমরা আদি চাপ PI, শেষ চাপ PF লিখলাম। আদি চাপ মানে কি, যখন এই জায়গায় ছিল, যখন বুদবুদটা কোথায় ছিল, এই জায়গাটাতে ছিল, এটা আমার আদি চাপ PI। এখন কে কে চাপ দিচ্ছে তার উপরে, এখন কে কে চাপ দিচ্ছে, উপরের পানিটা চাপ দিচ্ছে আর বায়ুমণ্ডলের বায়ুটা চাপ দিচ্ছে, দুইটা জিনিস চাপ দিচ্ছে। তাই আমি দেখো এই জায়গাটার মধ্যে কি করলাম, 101325 বা 1 × 10⁵, যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। শুধু 10⁵ লিখলেও কোনো সমস্যা নাই, এটা না লিখে। সো 101325 ও লিখতে পারো। ওকে, এই জিনিসটা একই, 101325 আর এই জিনিসটা একই। আচ্ছা, এইটা প্লাস কি আসতেছে, H rho G, এই দেখো H rho G। সো আমি H rho G আর এই আদি চাপ মানে বায়ুমণ্ডলের চাপটা সেটা লিখে ফেললাম। এটা হচ্ছে কি আমার আদি চাপ, মানে এই মুহূর্তে যে তার চাপ, এই মুহূর্তে। এখন সে যখন উপরে উঠে গেছে, উপরে ওঠার পরে তার চাপটা কি, কোনটা হয়েছে, তার চাপটা শুধুমাত্র এইটা হয়েছে, রাইট? এটা হচ্ছে একদম উপরে ওঠার পরে যে চাপটা, PF, ঠিক আছে? সো উপরে ওঠার পরে তার চাপ এটা, আর যখন সে নিচে ছিল তখন তার চাপ পুরাটা, এই পুরাটা। ওকে, এখন তাপমাত্রা নিয়ে কথাবার্তা। 27 ডিগ্রি সেলসিয়াস কোথাকার তাপমাত্রা, 27 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে উপরের তাপমাত্রা। 27 ডিগ্রি সেলসিয়াসটাকে কেলভিনে নেওয়া হয়েছে। আমরা জানি 273 যোগ করলে ডিগ্রি সেলসিয়াসের সাথে সেই কিসে চলে যায়, কেলভিনে চলে যায়। তার মানে এই জায়গায় তাপমাত্রাটাকে আমরা বলছি শেষ তাপমাত্রা, অর্থাৎ TF বলতেছি আমি এটাকে, অর্থাৎ TF বলতেছি আমি এটাকে। আর এই জায়গায় যে তাপমাত্রাটা, এই জায়গার তাপমাত্রাটাকে আমি বলতেছি আদি তাপমাত্রা, অর্থাৎ TI বলতেছি। তো শেষ তাপমাত্রা উপরে 27 ডিগ্রি সেলসিয়াস, নিচে গেলে কি কমে, 0.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমে, 0.5 ডিগ্রি। তাই দেখো 300 থেকে আমি যখন নিচে নামতেছি, কত মিটার নিচে নামতে পারবো আমি তো 6 মিটার নিচে নামতে পারবো। এর বেশি নিচে কি নামা সম্ভব না, কারণ পুরোটার হাইট কত, 6 মিটার, পুরোটার হাইট কত, 6 মিটার। তাই 300 মাইনাস 1 মিটার নামলে একটা 0.5 বিয়োগ দিতাম, 2 মিটার নামলে 2টা 0.5 বিয়োগ দিতাম, 6 মিটার নামছি বলে 6টা 0.5 বিয়োগ দিছি, অর্থাৎ 300 - 6 × 0.5। তাহলে এটা গেল কি আমার
এই জায়গায় বায়ু বুদবুদের তাপমাত্রাটা, এই জায়গায় বায়ু বুদবুদের তাপমাত্রাটা। তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু অলমোস্ট অনেক কিছুই পেয়ে গেছি। আমরা ভিএফ ভিআই এর মধ্যে সম্পর্ক জানি, আচ্ছা ভিএফ ভিআই এর মধ্যে সম্পর্ক বের করব। আমরা টিএফ টিআই পেয়ে গেছি, পিএফ পিআই পেয়ে গেছি। এখন ভিএফ ভিআই এর মধ্যে একটা সম্পর্ক বের করব। সম্পর্ক আমার কিন্তু যেই সূত্রটা পিআই ভিআই বাই টিআই ইকুয়াল টু পিএফ ভিএফ বাই টিএফ, ওটার মধ্যে গেলেই কিন্তু কাজ শেষ, ওটার মধ্যে গেলেই কিন্তু কাজ শেষ। কারণ ওখানে সবাইকে জানি, আমি টিআই জানি, টিএফ জানি, পিআই জানি, পিএফ জানি, সবাইকে জানি। সো বসাই দিলে আমি ভিএফ আর ভিআই এর মধ্যে একটা অনুপাত পাবো। তো চলো করেই দেখাই আমরা জিনিসটা। পরের পেজে যদি যাই, খেয়াল করে দেখো আমরা এখানে কি করছি। তো আমরা এখানে কি করছি, পিআই ভিআই বাই টিআই ইকুয়াল টু পিএফ ভিএফ বাই টিএফ লিখলাম। ভিএফ আর ভিআই কে একপাশে আনছি। খেয়াল রাখবা আমরা যখন অনুপাত বা এই জিনিসগুলো বের করতে বলবে তখন শেষটাকে উপরে রাখি আর আদিটাকে নিচে রাখি। এটার ভ্যালু যদি 2 আসে তাহলে বলবো আয়তন দ্বিগুণ হয়েছে। এটার ভ্যালু যদি 1/3 আসে তাহলে বলবো আয়তন 1/3 হয়ে গেছে। ঠিক আছে, তো এটার ভ্যালু যা আসবে সেটাইকে আমরা বলবো কি আয়তন এত গুণ হয়েছে বা এত অনুপাতে পরিবর্তন হয়েছে। ওকে, সো আমরা ভিএফ বাই ভিআই ফরম্যাটে তাই এক পাশে করলাম সূত্রের সবগুলোকে আর বাকি সবগুলোকে অন্য পাশে করে ফেলছি। করে ফেলার পরে আমি পিআই এর ভ্যালু বসাবো, টিএফ এর ভ্যালু বসাবো, টিআই এর ভ্যালু বসাবো, পিএফ এর ভ্যালু বসাবো। জাস্ট এই ভ্যালুগুলো বসাবো। একটু আগের সাইডেই আমরা কিন্তু লিখে রাখছিলাম, একটু আগের সাইডে লিখে রাখছিলাম কার ভ্যালু কি। ঠিক আছে, সো আমরা কিন্তু তাই করছি। দেখো পিআই এর ভ্যালু বসাইছি, টিএফ এর ভ্যালু বসাইছি, পিএফ এর ভ্যালু বসাইছি, আর টিআই এই জায়গার যে তাপমাত্রাটা সেটার ভ্যালু বসাইছি। তো ভ্যালু বসানোর পরে আমার হিসাব করে কত আসছে, হিসাব করে আমার আসছে 1 পয়েন্ট, এটা আসছে কত 1.596, 1.596। দ্যাট মিন্স আমি বলতে পারি আয়তন কত গুণ হয়েছে। এই যে এই জায়গা থেকে বুদবুদটা এই জায়গায় উঠছে, আয়তনটা কত গুণ হয়েছে, আয়তনটা পূর্বের 1.5 গুণ হয়ে গেছে। 1.5 মানে 1.5 গুণ অলমোস্ট। 1.596 দ্যাট মিন্স 1.6 গুণ হয়ে গেছে। ঠিক আছে, আমার কাছে কিন্তু এটা জানতে চাইনি, আমার কাছে জানতে চাইছে আয়তনের পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। আয়তনের পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। যদি আমার প্রশ্ন জানতে চাইতো আয়তন কত পরিবর্তন হবে তাহলে এতটুকু লিখে দিলেই হতো, এতটুকু রেখে দিয়ে বললেই হতো যে আয়তন 1.5 গুণ হবে। আর পরিবর্তন কত গুণ হবে তাহলে আমি বলবো 0.5 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, সো এই জায়গাটাতে আমি একটা জিনিস বুঝাই দিই, একটা জিনিস এই জায়গা থেকেও একটা শতকরার ব্যাপার বুঝাই দিই। আমি যদি ভিএফ বাই ভিআই করি তাহলে এটা আসলে বোঝায় কত অংশ বা গুণ, শেষটা আদির কত অংশ বা গুণ। আমি যদি এইটা থেকে 1 বিয়োগ করি তাহলে যেটা আসবে সেটাকে আমরা বলবো যে কত গুণ বৃদ্ধি পাবে সেই অনুপাতটা। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে বাড়ন্ত অবস্থায় থাকতে হবে, ভিএফ বাই ভিআই এর ভ্যালু এক এর বেশি হতে হবে, তাহলে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে সাপোজ এখন আমার এটা কত আসছে 1.5 বা 1.596, তাহলে আমরা বলতে পারি যে আগের তুলনায় এটা 1.5 গুণ হয়েছে আয়তনটা। এইটা যদি করি তাহলে আমরা বলবো যে কত 1.596 সূত্র অনুসারে বিয়োগ কি 1, তাহলে কত আসলো 0.596। তাহলে আমরা বলতে পারতাম যে 0.596 গুণ বৃদ্ধি পাইছে। আমার এখানে জানতে চাইছে কি পরিবর্তনের শতকরা হার নির্ণয় করো। সো তখন আমার যেটা করতে হবে, এইটা শতকরা বললেই 100 দিয়ে গুণ দিয়ে দিবা, শতকরা বললেই 100 দিয়ে গুণ দিয়ে দিবা। কত অংশের জায়গায় খেয়াল রাখো, কত অংশের জায়গায় তোমাকে যদি জাস্ট এখানে শত লাগাই দিত, শত মানে কত শতাংশ, শতাংশ বললে জাস্ট এখানে একটা কি যেত 100 গুণ যেত, এখানে একটা কি যেত 100 গুণ যেত। একইভাবে কত শতাংশ বৃদ্ধি পাবে, তাহলে কি করবো একটা 100 দিয়ে গুণ দিয়ে দিব, একটা 100 দিয়ে। তো মেইন জিনিসটাকে একটা 100 দিয়ে গুণ দিয়ে দিব, একটা 100 দিয়ে গুণ দিয়ে দিব। 100 দিয়ে গুণ দিয়ে দিলে আসলে কত আসে 59.6, তাই না? 59.6% বৃদ্ধি পাবে বলবো। 59.6 100 দিয়ে গুণ দিয়ে দিছি। ঠিক আছে, 100 দিয়ে গুণ দিয়ে দিছি শতাংশ। সো 100 দিয়ে গুণ দেওয়ার পরে তাহলে আমার কত আসছে 59.6, তখন এটা বলবো এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। আয়তন উপরে পৌঁছালে আয়তনের পরিবর্তন কত 59.6% বৃদ্ধি পাবে।
59.6% পদ কি হবে? বৃদ্ধি পাবে। যদি মাইনাস আসতো তাহলে কি হতো? হ্রাস পাইতো। মাইনাস তাহলে বলতাম না, বলতাম যে এত শতাংশ হ্রাস পাবে, এত শতাংশ হ্রাস পাবে, ঠিক আছে? সো আমার এখানে ভ্যালু পজিটিভ আসছে 1.596, একের চেয়ে বেশি আসছে, এখানে ভ্যালু পজিটিভ আসছে 0.596, 100 দিয়ে গুণ দিছি, যেটা আসছে সেটা হচ্ছে বৃদ্ধি, যেটা আসছে সেটা হচ্ছে বৃদ্ধি। যদি মাইনাস আসতো তাহলে বলতাম এটা হ্রাস। তাহলে এই জায়গাটা থেকে আমরা পরের লাইনে যদি পরের পেজে যদি চলে যাই, এই ম্যাথগুলো সুন্দর করে এখানে করে দেওয়া আছে। দেখো সেম জিনিসটাই করছি। আমি লিখছিলাম এভাবে VF বাই VI মাইনাস 1, এইটা লেখা যে কথা আর এইটা লেখা একই কথা, এইটা লেখা একই কথা। সো VF মাইনাস VI বাই VI আর ওইটা লেখা একই কথা। কিভাবে এটা? এটা আসলে বোঝাচ্ছে পরিবর্তন বাই আদি পরিমাণ, পরিবর্তন বাই আদি পরিমাণ। সো এইভাবে এত চিন্তা ভাবনা করে তো আসলে দ্রুত করতে গেলে সময় নেই, সো আমরা এইভাবে ডিরেক্টলি করে ফেলি VF বাই VI মাইনাস 1। সো মাইনাস 1 দিলে আসলে পরিবর্তন বাই আদি পরিমাণই বোঝায়, এটারে 100 দিয়ে গুণ দিলে শতকরা পরিবর্তন কত সেটা বোঝায়, আর ভাগ না দিলে অনুপাতে পরিবর্তন হইছে কত সেটা বোঝায়। তাহলে এই পর্যন্ত যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো তোমরা বুঝছো কিনা একটু কমেন্টে আমাকে জানাও, তাহলে আমরা বাকি আলোচনাগুলো প্রসিড করি। এই আলোচনাগুলো বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমি বাকি আলোচনাগুলো প্রসিড করি। ওকে, তাহলে আমি কিন্তু এই ম্যাথগুলো যে করাচ্ছি ভাবতে পারো যে আরো অনেক ক্লিন ভাবে করানো উচিত, আরো অনেক সুন্দর ভাবে করানো উচিত, কিন্তু না, আমি এভাবে করাচ্ছি কেন? কারণ আমি এখন তোমাদের যে সিচুয়েশনটা চিন্তা করি, তোমাদের এখন সিচুয়েশন শুধু একটা ম্যাথ, এটা ম্যাথের সলিউশন এটা এভাবে করার না, একটা ম্যাথ এটা, এই ম্যাথের সলিউশন এটা, এইভাবে পড়াটা এখন তোমাদের উচিত না। এখন তোমাদের উচিত এই ম্যাথটা এটা, এই ম্যাথের সলিউশন এটা, কেন এটা হয়েছে, এটার জায়গায় কি কি থাকতে পারতো, আমার কাছে শতাংশ, শতকরা, এই জিনিসগুলো কি কি থাকতে পারতো, বা তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কিনা, কি কি থাকতে পারতো, ম্যাথের বুদবুদটা কি তলদেশ থেকেই সৃষ্টি হইতে হবে নাকি জাহাজের পাখা থেকেও সৃষ্টি হইতে পারে। তো জাহাজের পাখাটা ভূমি থেকে, পানির উপরিতল থেকে কত নিচে আছে বা ভূমি থেকে কত উপরে আছে, এই রকম বিভিন্ন ভাবে চিন্তা ভাবনাগুলো কিন্তু এখনই করার সময়। এখন সত্যি কথা যেটা, 21 ব্যাচের স্টুডেন্টদের নরমালি প্রথম দিকের পরীক্ষাগুলোর জন্য এরকম ভাবে স্যাররা পড়াবেন বা এরকম ভাবে পড়া উচিত যে বইয়ের ম্যাথ সলিউশন, বইয়ের ম্যাথ সলিউশন এভাবে। কিন্তু পরের স্টেপে যাওয়ার পরে কিন্তু তাদের চিন্তা ভাবনাটা কিন্তু আরো বাড়াতে হবে। আমি মনে করি তোমরা এখন যেই বয়সটাতে আসো, হয়তো একাডেমিক্যালি সেই পর্যন্ত আগাও নেই, বাট যেই বয়সটাতে আসছো ওই বয়সটাতে এখন নতুন ম্যাথ থিঙ্ক করার সময়, নতুন ম্যাথ থিঙ্ক করার সময়। জাস্ট বইয়ের কয়েকটা ম্যাথ বারে বারে করার এটা তো লাগবেই, সাথে নতুন ম্যাথ তো থিঙ্ক করতে থাকবা, এন্ড নতুন ম্যাথ আর কি কিভাবে হইতে পারে সেটাও জানতে থাকতে চেষ্টা করবা। কারণ সবসময় তো একই টেমপ্লেট ম্যাথ বারবার আসবে না, সৃজনশীল প্রশ্নতেও আসে না, বোর্ডের পরীক্ষাও এত সস্তা পরীক্ষা না যে অ্যাকচুয়ালি একদম হুবহু ম্যাথ বই থেকে দিয়ে দেয়। সো ওই ক্ষেত্রেও অনেক ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে হয়। সো ফিজিক্সের ক্ষেত্রে ক্রিয়েটিভিটিটা সবচেয়ে বেশি কাজে লাগাইতে হয়, অন্যান্য সাবজেক্টের চেয়ে ফিজিক্সে সবচেয়ে বেশি কাজে লাগাইতে হয়। অন্যান্য সাবজেক্টের চেয়ে ফিজিক্সে দেখবা যে পড়াটা সহজ তুলনামূলক, বাট ম্যাথগুলো যখন করতে যাবা ম্যাথগুলো অনেক নতুন নতুন ম্যাথের সম্মুখীন হইতে পারো, ডিরেক্ট বোর্ড পরীক্ষায় সম্মুখীনটা হলে তোমাদের প্রবলেম হয়ে যাবে। সো আমি সাজেস্ট করতেছি একটা ম্যাথের মধ্যেই কত ভ্যারিয়েশন আসতে পারে কিছু দেখানোর চেষ্টা করছি, এন্ড ম্যাথ পড়ানোর সময় কিভাবে কিভাবে আমি ভাবছি সেটা দেখানোর চেষ্টা করছি। এন্ড তোমাদেরকেও সাজেস্ট করবো যে তোমরাও এই চ্যাপ্টার না, যে কোনো চ্যাপ্টারের ম্যাথ যখন করবা এভাবে করবা। এন্ড ভাইয়া তো বলছি যে টাইপ ওয়াইজ ম্যাথের স্লাইড বা পিডিএফ গুলো দিয়ে দিব, ওইগুলোই শুধু করবা যে তা না, ওইগুলোর সাথে আর কি কি হইতে পারে সেগুলো চিন্তা করবা। ওকে, আমি যেগুলো দিয়ে রাখছি তোমাদেরকে পিডিএফ এ, সেগুলো হচ্ছে এই পর্যন্ত আসা মেনে, মানে এই পর্যন্ত যা যা আসছে, এই পর্যন্ত যা যা আসছে, কিন্তু ভবিষ্যতে যা যা আসবে সেটা না। এই পর্যন্ত অতীতে যা যা আসছে সেগুলো আমি টাইপ ওয়াইজে দিয়ে রাখছি, বাট ভবিষ্যতে কি আসবে সেটা কিন্তু দেওয়া নেই এই জায়গায়। ভবিষ্যতে কি আসবে এটা কোথায় থাকবে, নিজেদের মাথায় থাকতে হবে, নিজেদের চিন্তা করতে হবে, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসি আমাদের আরেকটা ম্যাথে। এইটা একটু দেখি, লেখা আছে পানি ভর্তি একটি লম্বা সিলিন্ডারের তলদেশে সুতা দিয়ে একটি বেলুন বেঁধে দিলেন। হঠাৎ সুতাটি ছিঁড়ে যাওয়ায় বেলুনটি সিলিন্ডারের ঠিক মুখে এসে আটকে যায়। খুবই ইম্পর্টেন্ট কথা, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, সিলিন্ডারের ঠিক মুখে এসে আটকে যায়, ঠিক এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। একটু পরেই বুঝবে কেন আসলে ইম্পর্টেন্ট। এই কথাটা না থাকলে অনেক কিছুই ম্যাথে চেঞ্জ হয়ে যেত। বায়ুর চাপ 0.76 মিটার এইচজি, সিলিন্ডারের উচ্চতা 27 মিটার ও বেলুনের আদি ব্যাসার্ধ 0.01 মিটার।
এখন এই জায়গা থেকে জানতে চাইছে প্রথম প্রশ্নে সিলিন্ডারের একটাই প্রশ্ন, সিলিন্ডারের ব্যাস কত, সিলিন্ডারের ব্যাস কত। এই ম্যাথটা শুধু প্রশ্ন পড়ে চিন্তা যতই করতে থাকো মাথা খেলবে না, মাথায় কাজ করবে না, কষ্ট হবে। ফিগারটা চিন্তা করে নিতে হবে, ফিগারটা ভিজুয়ালাইজ করতে হবে। ফিজিক্স তারাই ভালো পারবে যারা একটা প্রবলেম দেখে ওই সিনারিওটা সামনে ইমাজিন করতে পারে, ওই ফেনোমেনাটা তার সামনে ঘটতেছে এটা সে অনুভব করতে পারে, তখনই সে আসলে ভালো পারবে। সো এই ম্যাথটা দেখার পরে আমার অ্যাপ্রোচ কি হইতো, আমি কিভাবে সলভ করতাম। আমি এই ম্যাথটা যখন দেখতাম, ম্যাথ ফিজিক্সে তো চিত্র আঁকার জন্য নাম্বার নাই, তাই না, তারপরে আমি চিত্র আঁকতাম। এই ম্যাথটা যখন আমি দেখতাম, দেখার পরে আমি মনে মনে এই জিনিসটা চিন্তা করতাম এন্ড আঁকতাম, এই জিনিসটা আমি আঁকতাম। একটা সিলিন্ডার, আচ্ছা ঠিক আছে, একটা সিলিন্ডারের কথা বলা আছে, সিলিন্ডার আঁকলাম। বলছে যে সুতা দিয়ে একটা বেলুন বেঁধে দিছে, সুতাটি হঠাৎ ছিঁড়ে যায়, বেলুনটি উপরে উঠে গেছে, মানে গ্যাস বেলুন আর কি, গ্যাস বেলুন রেখে দিলে উপরে উঠে যায় না, ওরকম, তাই না। তার মানে এখানে একটা সুতা দিয়ে বাঁধা আছে একটা বেলুন, একটা বেলুন এখানে আছে, বেলুনের কালারটা আমি বেগুনি কালার দিই, একটা বেলুন এখানে বাঁধা আছে। হ্যাঁ, এই বেলুনটা সুতা ছিঁড়ে গেছে, উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে। তো সিলিন্ডারের মধ্যে কি ছিল, সিলিন্ডারের মধ্যে আমার হয়তো কোনো লিকুইড ছিল, উপরে উঠে গেছে, উপরে উঠে যাওয়ার পর বেলুনটা মোটা হয়েছে, মোটা হয়ে বেলুনটা এই জায়গায় এত মোটা হয়েছে যে সে আর যেতে পারে নাই, সে আটকে গেছে, সে এই জায়গাটাতে আছে। এটা ক্লিয়ার করে দিই। এই জায়গায় সে আটকে গেছে, এই জায়গায় সে আটকে গেছে, মানে তার মানে বোঝা যাচ্ছে তার যে বর্ডার, এই বর্ডার এটা একদম এই জায়গায় অ্যাটাচ, টাইট হয়ে লেগে গেছে। এরপর সে আর উঠতে পারতেছে না, সে আটকে গেছে। যদি সে ছোট থাকতো, বেলুনটা একটু ছোট হইতো, বাড়ছে, বাট এতটাও বাড়ে নাই, একটু ছোট থাকতো, তাহলে কিন্তু সে উপর দিয়ে চলে যেত, কিন্তু সে এখন কি উপরে আটকে গেছে। তো এখন পানি ভর্তি সিলিন্ডারটার মধ্যে উপরে উঠলে আমরা সবাই জানি যে চাপ কমে যায়, চাপ কমে গেলে তার আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পাইছে, আয়তন বৃদ্ধি পায় ঠিক এই জায়গাটার মধ্যে বরাবর আটকে গেছে। কেন? কারণ এখানে ঠিক কথাটা লেখা ছিল। এইটা থেকেই কিন্তু আমাদের সলিউশনে যেতে হবে। সিলিন্ডারের ব্যাস কত জানতে হয়েছে, আমি যদি সামহাউ বেলুনের ব্যাস বের করতে পারি, শেষ অবস্থায়, এটা কি শেষ অবস্থা না, শেষ অবস্থায় আমরা যদি বেলুনটার ব্যাস বের করতে পারি, অর্থাৎ আমি যদি বলি 2RF বের করতে পারি। কেন F লিখলাম? ফাইনাল, শেষ অবস্থায় বেলুনটা আছে, শেষ অবস্থায় বেলুনের ব্যাস বের করব। আমি ব্যাসার্ধকে আর দিয়ে লিখলে ব্যাস কেমনে বের করতে হয়, 2 দিয়ে গুণ দিতে হয়। তাহলে এতটুকু অংশ আমার কি RF। তাহলে কয়টা RF আছে? 2টা RF আছে। হ্যাঁ, সো 2টা RF যদি আমি বের করতে পারি, সিলিন্ডার তো এমন না নিচে থেকে এরকম হয়েছে, সিলিন্ডার তো সোজা, ব্যাসার্ধ সব জায়গায় সমান। সো এই জায়গায় শেষ অবস্থায় বেলুনের একটা ব্যাসার্ধ বের করে 2 দিয়ে গুণ দিয়ে 2RF যদি আমি বের করতে পারি মোট কথা, তাহলেই কিন্তু আমি কি পেয়ে গেছি, সিলিন্ডারের ব্যাসটা পেয়ে গেছি। সো এই টাইপের ম্যাথগুলোতে কিন্তু এই ফিগারটা আঁকা ব্যতীত তোমার চিন্তাটা কিন্তু সহজ হইতো না। সো ফিগারটা আঁকাটা ইম্পর্টেন্ট। এন্ড আমি শুধুমাত্র তোমাদেরকে এই ফিগারটাই যে দিব তা না, অনেক সুন্দর করে অ্যানিমেশন করা আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। সো এই জায়গাটার মধ্যে দেখো, এই যে বেলুনটা আছে, এই বেলুনটা উপরে উঠলো, এই জায়গায় আটকে গেছে, আর এই জায়গাটাতেই আমার কি দরকার, তার ব্যাসার্ধ দরকার, দেন 2 দিয়ে গুণ দিয়ে ব্যাস বের করা দরকার। আর আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য বেলুনটাকে একদম কি গোল চিন্তা করবো, বাস্তবে এমন হয় না, বাস্তবে এরকম সাইজের হয়, বাট আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য বেলুনটাকে কি চিন্তা করবো, একদম গোলক আকৃতির চিন্তা করবো। এই জিনিসগুলা কিভাবে চিন্তা, তুমি কেমনে বলতে পারো যে ভাইয়া আপনি কেমনে বুঝলেন গোলক চিন্তা করো, এখন তুমি কি এটার আয়তন বের করতে পারো না। তোমাদেরকে যে প্রবলেমগুলো দেওয়া হয় সেটা হচ্ছে তোমাদের এতদিন পর্যন্ত শিখে আসা প্রবলেমগুলোকে কাজে লাগানোতেই। সো তোমরা গোলকের আয়তন কিন্তু বের করতে পারো, সো গোলকের আয়তন বের করতে পারো ব্যাসার্ধের মাধ্যমে। সো তোমাদের এর জন্য গোলক হিসেবেই চিন্তা করতে হবে। সো এই জিনিসগুলো কাজ করবে কিভাবে, প্র্যাকটিস করতে করতে। কয়েকটা জিনিস ফিজিক্সে চিন্তা থেকে কয়েকটা জিনিস আসে যে প্র্যাকটিস করে সে জানে যে এই জায়গায় এই জিনিসটা এইভাবেই ধরতে হয়। সো এই 2টা জিনিসই ফিজিক্সে লাগে, চর্চা এর জন্য লাগে। আমি কেমনে বুঝলাম এটা গোলকই ধরবো, কেমনে বুঝলাম,
প্র্যাকটিস করতে করতে, কারণ আমি জানি যে এইভাবে যদি এটার আয়তন বের করতে চাই অরিজিনাল বেলুন হিসেবে চিন্তা করি, তাহলে তো আমি আয়তন বের করতে পারবো না, এটা তো ইন্টিগ্রেশন দিয়ে আমার আয়তন বের করতে হবে, এটা সম্ভব না আমার এক্ষেত্রে পরীক্ষা হলে। আর আমাদের যে এইচএসসি লেভেলের নলেজ, সেই লেভেলের নলেজে গোলকের আয়তন বের করা যায় 4/3πr³ হচ্ছে ফর্মুলা গোলকের আয়তনে, আর আর লাগে, সো গোলকের আয়তন গোলক হিসেবে চিন্তা করা যায়। সো এইগুলো একটু খেয়াল রাখতে হবে, এই কয়েকটা জিনিস কিন্তু প্র্যাকটিসের উপরে। তাহলে এই জিনিসটা যখন আমরা করব তখন আমরা ধরে নিই সিলিন্ডারের ব্যাসার্ধ, যেটা সিলিন্ডারের ব্যাসার্ধ আর, দ্যাট মিন্স সিলিন্ডারের ব্যাসার্ধ আর বলা আসলে এই জিনিসটাকে বলা, এই জায়গা থেকে এই পর্যন্ত এইটাকে আর বলতেছে, মানে যেটাকে আমি একটু আগে আরএফ লিখছি শেষ অবস্থায় ব্যাসার্ধ, সেটাই হচ্ছে এখানে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা। আর আদি অবস্থায় যে ব্যাসার্ধ, এটা কিন্তু দেয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে 0.01 মিটার, অর্থাৎ এই জায়গায় যে ব্যাসার্ধটা, এটাকে স্মল আর ধরছি, এটাকে স্মল আর ধরছি 0.01 মিটার, 0.01 মিটার। সুতা যখন ছিঁড়ে গেছে, সিলিন্ডারের মুখে আটকে যাওয়ায় শেষ ব্যাসার্ধ আর হয়ে গেছে। এটা একটু আগে আমি ঘটনাটা দেখাইছি যে ছোট আর থেকে ব্যাসার্ধ বেড়ে আর হয়ে গেছে, এটা যেহেতু খাপে খাপ এটে গেছে, সো আমরা বলতে পারি সিলিন্ডারের ব্যাসার্ধ যেই কথা, বেলুনের শেষ অবস্থায় ব্যাসার্ধ একই কথা। সিলিন্ডারের উচ্চতা মানে এই যে হাইট, এটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 27 মিটার, এই যে 27 মিটার, 27 মিটার দেওয়া আছে। পানির ঘনত্ব যেহেতু পানি নিয়ে বিশুদ্ধ না অবিশুদ্ধ বলা আছে নাই, তাহলে আমরা সহজ চিন্তা করব। সহজ চিন্তা কি, 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব, বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার। স্বাভাবিক বায়ুর চাপ কিছু বলা আছে, বলা নাই, তাহলে আমি মুখস্থ 101325 বসাই দেব। সো এই ভ্যালু নিয়ে কিছু বলা নাই, সো এই ভ্যালুগুলো মুখস্থ বসাই দিলাম। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটার মধ্যে এখন আমরা কি করব, আমাদেরকে তাপমাত্রা নিয়ে কিছু বলা আছে উপরে নিচে, তাপমাত্রা নিয়ে কিছু বলা নাই, তাহলে তাপমাত্রা কি ধরবো, ধ্রুবক ধরবো। তাহলে বয়লের সূত্র দিয়ে করে ফেলতে পারি। যদি তাপমাত্রা নিয়েও বলা থাকতে পারতো না, যে তা না, পারতো, আগের ম্যাথটাতে বলা ছিল না, সো বলা থাকলেও থাকতে পারতো। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের এরপরে। তাহলে আমরা কিন্তু অনেক কিছু দেখে ফেলছি যে এই জায়গাটার মধ্যে চলক কোনটা কি। এখন এবার সূত্রের চলকগুলো দাঁড় করানো যাবে। প্রাথমিক অবস্থা মানে কোন অবস্থাটা, এই যে এই অবস্থাটা প্রাথমিক অবস্থায় চাপটা যেটা মানে পিআই যেটা, সেটাকে আমরা এইচ গভীরতায় চাপ মানে এই যে এই হাইটে চাপ। কোথা থেকে হাইটটা মাপে, উপর থেকে মাপে। কোথা থেকে হাইটটা মাপে, উপর থেকে মাপে। সিলিন্ডারের মাঝখানেও বেলুনটা থাকতে পারতো আগে, তখন কিন্তু আমরা পুরো হাইটটা নিতাম না, তখন আমরা 13.5 নিতাম, 27-এর অর্ধেক 13.5 নিতাম, ঠিক আছে। যে কোনো জায়গায় থাকতে পারতো। আমি উপর থেকে হাইটটা পুরোটাই নিচ্ছি, কেন, কারণ আগে বেলুনটা কোথায় ছিল, নিচে ছিল। আগে বেলুনটা কোথায় ছিল, নিচে ছিল। আচ্ছা, সো আমার নিচে যখন আসে তখন পানিও চাপ দেয়, এটার উপরের মুখ খোলা, উপরের মুখে বায়ুও চাপ দেয়। তাহলে মোট চাপ আসলে কি, এইচ গভীরতায় পানির চাপ আর উপরের যে চাপটা, উপরের যে বায়ুর চাপটা, উপরের বেলুনটা যে চাপটা পাচ্ছে সেটাকে ধরা হয়েছে পি। মানে এটা হচ্ছে আমার P1 আর এটা হচ্ছে P2, P2টারই ধরা হয়েছে P, ঠিক আছে। একই কথা, তুমি ডাইরেক্ট ভ্যালু লিখে ফেলতে পারো। P এর জায়গায় 101325, P এর জায়গায় ডাইরেক্ট ভ্যালু লিখে ফেলতে পারো। উপরের যে চাপটা এটা 101325। আদি আয়তন আমি বলছি গোলক আকারে চিন্তা করব। গোলক আকারে চিন্তা করলে 4/3πr³ ফর্মুলা। শেষ আয়তন গোলক আকারে চিন্তা করব 4/3π ক্যাপিটাল R³। এটা হচ্ছে ছোট R³ এটার আয়তন, আর হচ্ছে বড় R³ এটার আয়তন, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত আশা করি চলকগুলো বুঝছি, তেমন কঠিন কিছুই কিন্তু করিনি, ঠিক আছে। সো এখন কিন্তু আমি P1 P2 V1 V2 জানি, P1 P2 V1 V2 জানি, চলকের মাধ্যমে জানি, ঠিক আছে। চলকের মাধ্যমে জানি এইচ গভীরতায় পানির চাপ, এটাকে আমি এইচ রো জি লিখতে পারি, তাই না। সো এখন আমরা চলো এই জিনিসগুলো বসাই দিব। কোথায় বসাই দিব, আমরা বসাই দিব P1 V1 = P2 V2 ফর্মুলা। সো আমরা P1 V1 = P2 V2 ফর্মুলায় চলে যাই। তো দেখো P1 V1 = P2 V2, এখানে ফর্মুলায় চলে গেছি H rho g plus P 4/3π স্মল r³ কারণ নিচের এই জায়গাটার মধ্যে যে চাপটা সেটা একটু বড় চাপ, সো বড় চাপ। আয়তনটা ছোট আয়তন। উপরের চাপটা ছোট চাপ 101325 যেটা, এটাই P হিসেবে লিখছি, সো ছোট চাপ। উপরের আয়তনটা বড় আয়তন, তো 4/3πr³। তাহলে বড় চাপ ছোট আয়তন, ছোট চাপ বড় আয়তন, কারণ গুণফল তো সমান হইতে হবে, তাই না। দুইটা বড় জিনিস এক পাশে গুণ গেলে, দুইটা ছোট জিনিস এক পাশে গুণ গেলে সমান হবে না। বড় ছোট গুণ, আবার ওই পাশে হচ্ছে বড় ছোট গুণ, এভাবে হইতে হবে। আর তাহলে এখান থেকে দেখো স্মল আর কিন্তু জানোই দেওয়া আছে। তুমি P
পিও জানো 101325, এইচও জানো 27 মিটার, রো 1000, জি 9.8, তাহলে পাই এর মানও তো জানো। ক্যাপিটাল আর ছাড়া আর কিছুই জানার বাকি নেই। ক্যাপিটাল আরটা তুমি বের করে ফেললা, ক্যাপিটাল আরটা তুমি ক্যালকুলেটরে ঘনমূল পারো না, ঘনমূল দিয়ে বের করে ফেললা। বের করে ফেলার পরে তুমি বের করছো কোনটা, বের করছো তুমি এই ব্যাসার্ধটা। তোমার বের করতে হবে কি, সিলিন্ডারের ব্যাস, সিলিন্ডারের ব্যাস। দ্যাট মিন্স তোমার এটা কি দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। তোমার এটাও লাগবে, সো আরেকটা আর আছে, সো 2r। তাহলে তুমি ব্যাস কিন্তু পেয়ে গেছো কত, 2r। তাহলে অ্যানসার কত, 3.06 into 10 to the power minus 2, 3.06 into 10 to the power minus 2, অর্থাৎ সিলিন্ডারের ব্যাস আমরা পেয়ে গেছি। সো এই ম্যাথটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা কমেন্টে জানাও। এই ম্যাথটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা কমেন্টে জানাও। এই ম্যাথটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা কমেন্টে জানাও। কার কোনো প্রবলেম আছে? এমডি খলিল লিখছে ক্লিয়ার ভাইয়া, শিপন লিখছে ক্লিয়ার, তারপরে জুবায়ের সাকিব লিখছে নো ভাইয়া কোনো প্রবলেম নাই, তারপরে আমনা ইসলাম লিখছে জি ভাইয়া। তো আশা করি এই ম্যাথটাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। সো এই টাইপের ম্যাথগুলাই কিন্তু অ্যাডমিশনে আসে, এই টাইপের ম্যাথগুলোই কিন্তু অ্যাডমিশনে আসে। আমি বারবার অ্যাডমিশনের কথা কেন বলতেছি, কারণ আমি গত ক্লাসেও বলছি, আজকের ক্লাসেও আবার বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখনকার পড়াশোনাটা একটু শিক্ষার্থী থেকে পরীক্ষার্থীদের মতন হইতে হবে। কারণ আমরা এখন এইচএসসি 21 ব্যাচে যারা আছি তারা এখন পরীক্ষার্থী, মানে তোমাদের এখন কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা ওইভাবে হইলে হবে না যে আজকে পড়লে পড়লাম, না পড়লে না, আজকে ঘুরতে গেলাম, আজকে জিনিসগুলো এইভাবে চলবে না। এখন তোমাদের অ্যাকচুয়ালি একটু সিরিয়াসলি অ্যান্ড পরীক্ষার্থীদের মতন পড়াশোনা করতে হবে। আগে যাই করছো এখন প্র্যাকটিস প্রবলেমগুলো ভালো ভালো করে করতে হবে। আমি তো প্রবলেমগুলো দিয়ে রাখছি, ওই প্রবলেমগুলো ভালো করে করতে হবে অ্যান্ড অ্যাডমিশনের জিনিসপত্রগুলোও করতে হবে। আমি একটা সিম্পল জিনিস বলি তাহলে বুঝতে পারবা। আমার কাছে মেন্টরশিপে 7 জনের মতন স্টুডেন্ট আছে 21 ব্যাচে। 7 জনের মতন স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি একটা টাস্ক দিছি। সেটা কবে দিছি আমি যদি বলি, আমি করোনা আক্রান্ত হওয়ার আগে মার্চের দিক দিয়ে টাস্ক দিছিলাম। সেই টাস্কটা ছিল যে তোমাদের বইয়ের সবগুলো জিনিস, টেস্ট পেপারের সবগুলো জিনিস আপাতত একটু স্কিপ রেখে এখন তোমরা অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাংক আছে, অ্যাডমিশনের যে কনসেপ্ট বুক আছে বিভিন্ন কোচিং সেন্টারে, ওইগুলো একটু দেখো। কারণ তোমাদের ওই জিনিসগুলোর সাথে সাথে এখন ওই কনসেপ্ট বুক, তারপরে একটু অ্যাডমিশন রিলেটেড যে জিনিসগুলো আছে ওইগুলো দেখার সময় আসলে আসছে। কারণ পড়াশোনাটা এমন একটা নির্দিষ্ট জায়গায় নিজেদেরকে আটকায় রাখলে হবে না। ধরো তোমাকে ক্লাস 6 পড়াইলো, ক্লাস 6 পড়াই তুমি ক্লাস 6 এর বার্ষিক পরীক্ষা পাস করলা, পরের বছর আবার ক্লাস 6 এ পড়তে তোমার কি ভালো লাগবে? ভালো লাগবে না। এন্ড তোমার মেধাটা কি বিকশিত হবে? হবে না। তখনই বিকশিত হবে ক্লাস 6 এর পরে তুমি যদি হায়ার লেভেলের কিছু পড়ো। যেমন আমি ভার্সিটি শেষ করছি, এখন যদি আমি আবার ভার্সিটি আবার একই পড়াশোনাগুলো আবার করতে থাকি তাহলে কি আমার ভালো লাগবে না? আমি যদি আরেকটু হায়ার লেভেল করি তাহলে আমার মেধাটা প্রপারলি বিকশিত হবে। তো পড়াশোনার লেভেলটা হচ্ছে ডে বাই ডে একটু আপগ্রেড করতে হয়। এখন তোমাদের লেভেলটা আমি মনে করি অ্যাডমিশন ক্যাটাগরির অ্যান্ড ওই ক্যাটাগরির প্রিপারেশনগুলো কিন্তু আস্তে আস্তে নেওয়া শুরু করে দাও। অ্যান্ড নেওয়া যদি শুরু করে দাও তাহলে কিন্তু তুমি দেখবা যে তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা আরো অনেক বুস্ট হচ্ছে। বেশি কিন্তু সময় লাগে না, খুব বেশি কিন্তু আলাদা করে সময় লাগবে যে তা না। এই যে এই প্রবলেমটা করলাম অ্যাডমিশনের প্রবলেম, অ্যাডমিশন কোচিং এও এই জিনিসটাই পড়াইতাম। যদি আমি অ্যাডমিশন কোচিং করতাম এই জিনিসটাই পড়ানো হতো। তো আলটিমেটলি তোমরা কি এমন মনে হয়েছে যে একদম মাথার উপর দিয়ে এটা আমি হজম করতে পারবো না? পারবো। সো জাস্ট একটু টেস্ট অ্যান্ড ট্রাই করতে হবে। আর এই জিনিসগুলো যদি ভালো করে করতে পারো তাহলে কি জিনিসটা আরো সহজ লাগবে। আমি আমার এক টিচারের উদাহরণ দিই। আমার এক টিচার, আমি যখন ক্লাস 5 এ পড়ি, আমি ওই টিচারের কাছে রেগুলারলি পড়তাম, আমার ছোট ভাই পড়তো মেনলি, বাট ওই টিচারের সাথে আমি একদিন কথা বললাম। ওই টিচার আমাকে জাস্ট একটা জিনিস বললো। ওই ভাইয়া তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। ওই ভাইয়া আমাকে একটা জিনিস বুঝাইছিল এন্ড ওই জিনিসটা খুবই চমৎকার ছিল। আমি তোমাদেরকে ওই জিনিসটা একটু শেয়ার করতে চাই তোমাদের সাথে।
ওই জিনিসটা ছিল এরকম যে ভাইয়া আমাকে একটা জিনিস দেখাইছিল যে বলছিল যে অফার এই একটা দাগ আমি কাটলাম, এই দাগটাকে টাচ না করে, এই যে একটা দাগ কেটে দিছিল স্যার আমাকে, বলছে এই দাগটাকে টাচ না করে এই দাগটাকে ছোট বানাও, এই দাগটাকে টাচ করতে পারবা না, এই দাগটাকে টাচ না করে এই দাগটাকে ছোট বানাও। একটু তোমরা চিন্তা করে দেখো, তোমরা এই দাগটা একটা খাতায় দাগ কাটো কলম দিয়ে, এন্ড ওই কলম দিয়ে কাটা দাগটাকে টাচ না করে কিভাবে ওই দাগটাকে ছোট বানানো যায়। একটু কমেন্টে জানাও তো। এই জিনিসটা আমি তোমাদের সাথে একটা ধাঁধার মতনই বলি, কারণ এই জিনিসটা থেকে অনেক জিনিস শিক্ষণীয় ছিল। আমি ক্লাস 5 এই জিনিসটা শুনছি এন্ড এখন আমার কাছে এটা মনে আছে। দ্যাট মিনস এই জিনিসটা আমার মধ্যে অনেক ইম্প্যাক্ট ফেলছে। তো তোমরা একটু বলো যে এই দাগটাকে না টাচ করে কিভাবে আমরা এই দাগটাকে ছোট বানাবো। কমেন্ট একটু জানাও যে এই দাগটাকে টাচ না করে এই দাগটাকে আমরা কিভাবে ছোট বানাতে পারি। কমেন্ট ইররিলেভেন্ট কমেন্ট হচ্ছে, আমি কিন্তু এই জায়গাগুলো থেকে কমেন্টগুলো দেখে তোমাদেরকে কিন্তু ব্যান করে দিব যদি বেশি ইররিলেভেন্ট কমেন্ট করো। তো এখানে একটু বলো যে এই দাগটাকে টাচ না করে কিভাবে এই দাগটাকে আমরা ছোট বানাবো। সো এইটাতে অনেকেই সঠিক উত্তর দিছো, এটা খুবই কমন একটা জিনিস আই গেস, বাট এই জিনিসটার মিনিং অনেক বেশি। এই দাগটাকে টাচ না করে ছোট বানানোর একটা উপায়ই হচ্ছে, সেটা হচ্ছে যে এই দাগটার পাশে একটা বড় দাগ টান, তাহলে এই দাগটাকে কম্পারেটিভলি তখন আমরা বলতে পারবো এটা ছোট। পড়াশোনার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তোমরা 6 পাস করছো, 7 পাস করছো, 8 পাস করছো, 9 পাস করছো, দেন এসএসসি, দেন এখন এইচএসসি, তারপরে তোমরা অ্যাডমিশনে যাবা, তারপরে আরো স্টেজগুলো তো আছে। তোমরা এই জিনিসগুলো অলরেডি পার করে ফেলছো। এইচএসসিটা সময়ের পরিস্থিতির কারণে পার হয়নি, বাট এইচএসসি লেভেলে আমি মনে করি তোমাদের যে পরিমাণের একটা রেগুলার স্টুডেন্টের পড়াশোনা করা উচিত, সেই পড়াশোনা এইচএসসি লেভেলের পড়াগুলো একবার হলেও দেখে ফেলা উচিত। যারা এখনো দেখোনি তারা ওভারটাইম করো, তারা দিনে 9 ঘন্টা 10 ঘন্টা পড়ো, বাট একবার হলেও শেষ করে ফেলাটা অবশ্যই উচিত আমি মনে করি। সো ওভারটাইম করে তোমাদের যদি এই এইচএসসি লেভেলের পড়াশোনাগুলো শেষ হয়ে যায়, তখন তুমি এইচএসসি লেভেলের পড়াশোনাটা এখন তোমার কাছে কঠিন লাগতেছে, যখন পড়তেছো তখন তোমার কাছে কঠিন লাগতেছে। এইচএসসি লেভেলের পড়াটা সহজ বানাইতে চাও, তুমি কি করবা? তুমি অ্যাডমিশনের পড়াটা আস্তে আস্তে প্র্যাকটিস করো, ঘরোয়া ভাবে। আমি বলতেছি না কোথাও পড়তে যেতে হবে, পড়ে যেই করতে হবে, ঘরোয়া ভাবে তোমরা যদি করো। প্রি অ্যাডমিশন মেডিকেল কোর্সে ভর্তি হওয়া লাগবে না, আমাদের কোর্সে ভর্তি হওয়া লাগবে না, কোথাও ভর্তি হওয়া লাগবে না, বাট ঘরোয়া ভাবে তোমরা যদি তোমাদের কনসেপ্ট বুক বা বিভিন্ন এডমিশন কোশ্চেন ব্যাংক সেগুলো যদি একটু একটু প্র্যাকটিস করো, তুমি যখন এই লেভেলটাতে যাবা এটারে সহজ লাগবে। খেয়াল করে দেখো, তুমি এখন এইচএসসিতে আছো, তোমার এসএসসি পড়াগুলো এখন তোমার কাছে কেমন লাগে? এইচএসসি পড়াগুলো এইচএসসির তুলনায় কেমন লাগে? অনেক সহজ লাগে না? বাট যখন তুমি এসএসসিতে ছিলে, তুমি যখন এসএসসিতে ছিলা তখন এসএসসির পড়াটাকে ভয় পাইতা, এসএসসির পড়াটা কঠিন লাগতো। এইচএসসিতে উঠছো বলি, এইচএসসির পড়াগুলো পড়ছো বলি এসএসসিটা এখন সহজ লাগতেছে। মানুষের মাইন্ডটা এরকম পার্সপেক্টিভ বা আপেক্ষিক ভাবেই চিন্তা করে। তুমি যদি একটা কঠিন টাস্কের মধ্যে দিয়ে যাও, তখনই তোমার অ্যাকচুয়ালি কি পূর্বের টাস্কটাকে সহজ লাগবে। বাট পূর্বের টাস্কটাই তুমি যদি বারে বারে করতে থাকো, তাহলে কিন্তু তোমার পূর্বের টাস্কটা সারা জীবনই কঠিন লাগতে থাকবে, সারা জীবনই তোমার কাছে এটা খারাপ লাগতে থাকবে। বাট এখন এইচএসসিতে পড়ে আমি তোমাদের মধ্যে থেকে দেখছি যে অনেক স্টুডেন্ট, 21 ব্যাচের স্টুডেন্ট, ওরা এখন এইচএসসির ছাত্রছাত্রীদের পড়াচ্ছে, অনলাইনে ক্লাস নিচ্ছে, এন্ড ভালো ক্লাস নিচ্ছে, আমি দেখি। এন্ড আমি অনেককে ইনফ্যাক্ট এরকমও চিন্তা করে রাখছি, ওরা এইচএসসি পাস করার পরে আমি ওদেরকে আমার টিমে নিয়ে নিবো, ভালো ক্লাস নিচ্ছে। সো এটা থেকে আমি বুঝতে পারতেছি যে তুমি যদি এসএসসি স্টুডেন্ট হইতো, তাহলে কিন্তু তুমি এসএসসি পড়াটা ওইভাবে পড়াতে পারতাম। তুমি যখন এর উপরের লেভেলে গেছো, তখনই তুমি এর আগেরটাকে সহজ ফিল করতেছো, এন্ড তোমার ওইটার মধ্যে অনেক নলেজ, অনেক কিছু করার ইন্টারেস্ট জাগছে। সো আমার সাজেশন হবে, তোমরা এখন এইচএসসি লেভেলটাতে আসো, এন্ড এইচএসসি লেভেলটা অলমোস্ট ডান, অলমোস্ট শেষের দিকে। তো তোমরা যদি অ্যাডমিশনের পড়া জিনিসগুলো ভালো করে পড়তে পারো, এন্ড দেখো একটু, আমি বলছি এখন সব শেষ করে ফেলতে হবে, দেখো একটু, তাহলে তোমার এইচএসসিটা সহজ লাগবে, এন্ড এই ট্রিক্সটা অনেক কাজে দেবে তোমাদের। তো এই ট্রিক্সটা অনেক বেশি কাজে দিবে। তাহলে আমি সাজেস্ট করবো যে তোমাদের এই জিনিসগুলো ভালো করে ফেলতে। এখন আমরা চলে আসি আমাদের এই যে হ্রদের গভীরতা, বুদবুদ নিয়ে আজকে ক্লাসটা অনেকক্ষণ কথা বললাম, আমাদের শর্টকাট কিছু শিখে ফেলি। আমি যদিও ব্যক্তিগতভাবে শর্টকাট শেখানোর পক্ষপাতী না, তারপরে আমি একটা শর্টকাট দেখাচ্ছি তোমাদেরকে এখানে, সো দ্যাট ধরো অনেকেই প্রশ্ন করে ভাইয়া এই জিনিসগুলা আমি যদি ডিইউ অ্যাডমিশন টেস্টে আসে তখন কিভাবে করবো, তো তখন এই শর্টকাট গুলো তোমরা ইউজ করতে পারো। একই জিনিস বলতেছে বায়ু বুদবুদ কি হয়ে গেছে, ব্যাস
দ্বিগুণ হয়ে গেছে। সো আমরা তো নরমালি দেখছি পিআই ভি ইকুয়াল টু পিএ ভি এর ভ্যালু বসাই করতাম, একবারে ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করতে পারো তোমরা, একবারে ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করতে পারো তোমরা। এই ফর্মুলা দিয়েও ডিরেক্ট তুমি হ্রদের গভীরতা বের করতে পারবা। এন এর জায়গায় তুমি বসাবা কি, এন এর জায়গায় তুমি কি বসাবা, এন এর জায়গায় তুমি বসাবা যে যত গুণ হয়ে যাচ্ছে, যত গুণ হয়ে যাচ্ছে, এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কি দ্বিগুণ হয়ে যাচ্ছে, ব্যাস না আয়তন, খেয়াল রাখবা এই জায়গার মধ্যে, খেয়াল রাখবা ব্যাস না আয়তন, এটা হচ্ছে ব্যাস, ব্যাস দ্বিগুণ হয়ে যাচ্ছে ব্যাস। আমরা কিন্তু এতক্ষণ যে ম্যাথগুলো করছি সেই ম্যাথগুলো কিসে ছিল, সেই ম্যাথগুলোতে কি ছিল, সেই ম্যাথগুলোতে ছিল যে আমাদের আয়তন যদি দ্বিগুণ হয়ে যায়, আয়তন দ্বিগুণ হয়ে গেলে ফর্মুলা কি, আয়তন দ্বিগুণ হয়ে গেলে ফর্মুলা হচ্ছে এটা। এখন কিউব আছে, কিউব নাই, এখন হচ্ছে আয়তন, এখন হচ্ছে আয়তন। আয়তন দিলে কিউব থাকবে না, আর ব্যাস দিলে, ব্যাস দিলে কিউব হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস, ব্যাসার্ধ এগুলো দিলে কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস বা ব্যাসার্ধ এগুলো দিলে কিউব হয়ে যাবে। আর আয়তন দিলে, এতক্ষণ যে ম্যাথগুলো করছি, কিউব নাই, কিউব নাই, ঠিক আছে। সো h ইকুয়াল টু n-1 p বাই রো জি, এটা ব্যবহার করব যদি আয়তন কত গুণ হয়ে গেছে সেটা দেওয়া থাকে, কিউব দিব না, এই সূত্রটাই ব্যবহার করব। p এর জায়গায় বসাবো বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ আমি বলছি না দেওয়া থাকলে 101,325, আর দেওয়া থাকলে তো ভালো, 10 টু দি পাওয়ার 5 দেওয়া থাকে ইউজুয়ালি। রো এর জায়গায় বিশুদ্ধ পানি হলে 1000, বিশুদ্ধ পানি না হয়ে অন্য কিছু হলে দেওয়া থাকবে, ওইটাই বসাবা। জি এর জায়গায় 9.8, পৃথিবীর ভূপৃষ্ঠে কাজ কারবার হলে 9.8। যদি বলে যে পাহাড়ের চূড়ায় একটা এরকম উপত্যকার সৃষ্টি হয়েছে, ওই জায়গাটার মধ্যে পানি জমছে, তখন কিন্তু 9.8 এর জায়গায় অন্য কিছু হইতে পারে, পাহাড় কত উচ্চতায় আছে উপত্যকাটা সেগুলো বের করতে বলতে পারে। তো আমি বলছি, সো এইটা একটা শর্টকাট, সেই শর্টকাটটা ইউজ করে ডিরেক্ট আমরা এইচ এর ভ্যালু বের করে ফেলতে পারবো। এখানে দেখো এই উপরে চাপ 10 টু দি পাওয়ার 5 না দেওয়া থাকলে এটা বলে দেওয়া আছে, 101,325 ব্যবহার করলে সমস্যা নাই। এন্ড এই ভ্যালুগুলা গুণ করলে 10 টু দি পাওয়ার p কে 10 টু দি পাওয়ার 5 ধরে, রো কে 1000 ধরে, জি কে 9.8 ধরে হিসাব করলে, গুণ করলে এই 10.2 আসে, মানে এটা ইকুয়াল টু কি 10.2। এটাও মুখস্থ রাখা দরকার নেই, এত শর্টকাট করতে গেলে আবার দেখা যাবে মেইন জায়গায় ভুলে গেছি, মেইন সূত্রই ভুলে গেছি। সো এর জন্য আমি বলবো যে এটাও মনে রাখা দরকার নেই, তারপরও আমি এখানে দেখাই দিলাম 10.2টা কিভাবে আসছে। 10.2টা এই যে p এর জায়গায় আমি 10 টু দি পাওয়ার 5 বসাইছি, রো এর জায়গায় আমি 1000 বসাইছি, জি এর জায়গায় 9.8 বসাইছি, বসাইলে দেখো এই যে ডিরেক্টলি এটা ইউজ করছে 9 - 1 * 10.2। মাঝে মাঝে কাজে লাগতে পারে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন করো তখন ডিরেক্টলি এই জায়গাগুলো থেকে কাজে লাগতে পারে। সো এইটা, এই সূত্রটা কখন, যখন আয়তন কত গুণ হয়ে গেছে সেটা দেওয়া থাকবে। এন এর জায়গায় আয়তন 5 গুণ হলে এন এর জায়গায় 5 বসাবা, আয়তন 4 গুণ হলে এন এর জায়গায় 4 বসাবা। আয়তন পরিবর্তন না হয়ে যদি চেঞ্জ হয় কি আমার ব্যাস বা ব্যাসার্ধ, তাহলে কি আমি n কিউব, এখানে আমি ব্যাস দ্বিগুণ হয়ে গেছে, এন এর জায়গায় কত বসাবো 2, বাট ফর্মুলাটাই, শর্টকাট ফর্মুলাটাই চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়েছে কিউব। তাহলে এই জিনিসটা বুঝছো কিনা শর্টকাটটা, এই জায়গাটা বুঝছো কিনা শর্টকাটটা, শর্টকাটটা বুঝছো কিনা? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে মোটামুটি দেখলাম যে অ্যাকচুয়ালি কিভাবে কি জিনিসগুলো করতে হয়। পরের ক্লাসেও আমরা ম্যাথ প্রবলেম করব, আমাদের চার্লসের সূত্রের জিনিসগুলো করা হয়ে গেছে, পরের ক্লাসে আমরা ডিরেক্ট ম্যাথ প্রবলেম করব। এই ম্যাথগুলো আমি আর করাই দিব না, একটু বলে রাখি, এই ম্যাথগুলো করাই দিব না, এগুলো স্লাইডে আছে, এন্ড অলসো এই ম্যাথগুলো স্লাইডে আছে, এন্ড অলসো এই ম্যাথগুলো তোমাদের আমি ইউটিউব ভিডিওতে করে রাখছি। সো এই ম্যাথগুলো বাচ্চা ম্যাথ, এইগুলো আর লাগবে না এখন আলাদা করে, বাট এই ম্যাথগুলো দেখে নিবা, যদি যারা একবারেই নতুন দেখতেছো চ্যাপ্টারটাকে তারা এই ম্যাথগুলো দেখে নিবা। এন্ড অবশ্যই এই এক্সপ্লেইন মি বাটনটাতে ক্লিক করলেই আমার ভিডিওই পেয়ে যাবা। সো এই ম্যাথগুলো তাই আমি আলাদা করে আলোচনা করব না। এই জায়গায় একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা এর পরের ক্লাসে, মানে এর পরে যে ক্লাস শুক্রবারের ক্লাসে এই ম্যাথটা দিয়ে আমাদের আলোচনা শুরু করব। সো এই ম্যাথটাও কিন্তু ইন্টারেস্টিং ম্যাথ, এন্ড চুয়েটে 2004-5 সালে আসছিল। এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, এন্ড এই ম্যাথটা দিয়ে আমরা পরের ক্লাসের আলোচনা শুরু করব। এখন অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে। সো আজকের ক্লাসটা আমরা আর বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।